প্রিয় দর্শক, আমরা আমাদের সাপ্তাহিক আয়োজন এসএমসি উরসালান এন্ড মুক্তমত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবসময় আমাদের এই অনুষ্ঠানটাতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি গত কিছুদিন পূর্বে ঘটে যাওয়া যে একটি ঘটনা ঘটেছে, হাজী সেলিম সাহেবের ছেলে ইরফানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটি মোটামুটি আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এবং সে কারণের জন্য আজকে আমরা স্টুডিওতে দুজন অতিথি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে আমরা একটু আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে আমার ডানে রয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমান, একই সাথে রয়েছেন সাবেক সচিব জনাব মোফাজ্জল করিম। আমরা স্টুডিওতে এই দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের বিশেষ প্রতিনিধি এটিএন বাংলার জনাব মাহবুব কবির চপল এবং মদিনা গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ, তারাও অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আসলে প্রথমেই শুরুতে বলেছি সেটি হচ্ছে যে গত কিছুদিন পূর্বে একটা ঘটনা ঘটে গিয়েছে এবং আমরা দেখেছি যে নৌবাহিনীর একজন কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন এবং সেই লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি সকল সংস্থাই এক ধরনের যারা র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, দুদক সবাই কিন্তু বেশ প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। মনে হচ্ছে যে এক ধরনের দুর্নীতি প্রতিরোধের জন্য তারা তাদের কার্যক্রম শুরু করছে। সেই প্রেক্ষাপটে আমি সর্বপ্রথমেই জনাব মোফাজ্জল করিম আপনাকে যদি জায়গাটাকে স্টার্ট করতে চাই, সেটি হচ্ছে যে এই যে হাজী সেলিমের পুত্র মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন সংস্থা তাদের যে কার্যক্রম শুরু করেছে এবং যে ঘটনাটা ঘটেছে, কী কারণে এই ধরনের ঘটনা ঘটছে বা কেনই বা হঠাৎ করে হাজী সেলিমের এত কিছু উদ্ঘাটন হতে যাচ্ছে? এটা তো দীর্ঘদিন বহু বছর ধরে তিনি সে এলাকায় তিনি তার জনপ্রতিনিধিত্ব করে আসছেন, জনগণের সাথে কাজ করে আসছেন। এখন হঠাৎ করে একটা গাড়ির ধাক্কাধাক্কির ঘটনাটাকে কেন্দ্র করে এত বড় বিশাল একটা ঘটনা ঘটে যাচ্ছে, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমি প্রথমে বলবো সবই আল্লাহর ইচ্ছা। বছরের পর বছর, যুগ যুগ ধরে চলে আসছে এই সমস্ত অনাচার, চলে আসছে এই সমস্ত দাপট এবং কি নয় উচ্ছৃঙ্খলতা, যে নামেই ডাকুন না কেন, এবং দুর্নীতি তো বটেই। তো এই এক অর্থে একটা ছোট্ট ঘটনা, একটা গাড়ির সঙ্গে, খুব দামি একটা গাড়ি, হয়তো আমি দেখি নাই, হয়তো বিরাট একটা জিপ টিপ হতে পারে আর কি, যেটা হয় সাধারণত মাননীয় সংসদ সদস্যদের বা মাননীয় মন্ত্রীদের গাড়ি, সেটার সঙ্গে একটি মোটরসাইকেল ঠোকাঠুকি হয়েছে এবং তাতে মোটরসাইকেলে যিনি আরোহী ছিলেন তিনি সঙ্গত কারণেই তিনি হয়তো গিয়ে ওই গাড়ির যারা বসেছিলেন, যারা যাত্রী ছিলেন, তাদের কাছে জানতে চাইলেন আপনারা এরকম করলেন কেন, ধাক্কা দিল কেন আপনার ড্রাইভার। এইখান থেকে সূত্রপাত হয়ে এত বড় ব্যাপার ঘটে গেল। আর যেটা যে মোটরসাইকেলের যিনি আরোহী, যিনি চালক ছিলেন, তিনি ঘটনাচক্রে নৌবাহিনীর একজন অফিসার। যদি এখানে নৌবাহিনীর অফিসার না হয়ে সাধারণ কেউ হতেন আর কি, মানে কোনো অফিসার টফিসার কিছু না, সাধারণ একজন নাগরিক যদি হতেন, তাহলে এত দূর পর্যন্ত বোধহয় এত কিছু এটা গড়াতো না। এবং সেই সাধারণ নাগরিকটি তিনি গিয়ে জানতেও চাইতেন না কেন আমার মোটরসাইকেলকে আপনারা ধাক্কা দিলেন। তো এই জন্য আমি বলছিলাম সবই আল্লাহর ইচ্ছা যে এটা ঘটবে এরকমভাবে, এবং ঘটার পরে এটা গড়াতে গড়াতে শুধুমাত্র যে ঠোকাঠুকি হয়েছে আর শুধুমাত্র যিনি জানতে চেয়েছেন এখানেই যদি শেষ হয়ে যেত, বা ওরা যদি বলতো সরি ধাক্কা লেগেছে, হঠাৎ লেগে গেছে, কিছু মনে করবেন না, বা একটু কথাবার্তা হয়ে যদি শেষ হয়ে কথা, দেখা যাচ্ছে ওখান থেকে ওই মাননীয় সংসদ সদস্যের যে গাড়ি, সেই গাড়ি থেকে কিছু লোকজন নেমে ওই অফিসারটিকে বেদম রকম মারধর করেছে, ভালো মারপিট করেছে। তার কারণ যার ফলশ্রুতিতে তার একটা দাঁত ভেঙে গেছে। দাঁত ভেঙে যাওয়া, এটা আইনের ভাষা, দাঁত ভেঙে যাওয়া বা ধরেন যে কোনো অঙ্গহানি হওয়া, এটা আইনের ভাষায় বলে গ্রিভাস হার্ট, মানে গুরুতর আঘাত। এবং এটা হচ্ছে বাংলাদেশ পেনাল কোডের 326 ধারা, এর শাস্তি বড় কঠিন শাস্তি। তাতে এদের জানি না অন্তত 10-15 বছর জেল হতে পারে যদি এটা প্রমাণিত হয় আর কি। তো এখন আমরা এর পরে থেকে যে সমস্ত তথ্যাবলী পাচ্ছি ঘটনার পর থেকে আর কি, এটা গত 10-15-20 বছর যাবৎ কি আরও বেশি, সেই 90-এর দেশের প্রথম দিক থেকে এটা সূচনা হয়েছে। আমরা কিন্তু জানতে পারিনি কোনটা সূচনা হয়েছে। যে সাধারণত আমরা যেটা বলি আর কি, যে কোনো লোক জিরো থেকে হিরো হয়ে গেছে বা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এটসেট্রা এটসেট্রা। এখানে আমরা এমনি এক ভদ্রলোকের উত্থান, এত কিছু জানতাম না। এতদিন কোথায় ছিল আইন প্রয়োগকারী সংস্থা, এতগুলি বাহিনী, সবাই এতদিন কোথায় ছিল? ওটাতেই আমি আসছিলাম
যে এটা তো একদিনে তো হঠাৎ করে উনি এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে বা এক বছরের মধ্যে এরকম এত যে বলা হচ্ছে যেটা আর কি, যে এত ধন সম্পদ আহরণ করেছেন বা দখল করেছেন বা অন্যায়ভাবে অর্জন করেছেন। তিনি তো সেখানে ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপির কমিশনার ছিলেন, পরবর্তীতে হাড্ডাহাড্ডি লড়াই করে তিনি প্রথম নির্বাচনে কিন্তু নির্বাচিত হয়েছেন, জনগণ তো তার সমর্থন ছিল। জনগণের সমর্থন পাওয়ার অনেক কায়দা আছে আমাদের ভোটের নির্বাচনে। এটাকে বলা যায় না যে শুধুমাত্র একজন যোগ্য ব্যক্তি, একজন সৎ ব্যক্তি নির্বাচিত হবেন, এটা আমরা কেউ বলতে পারবো না। বাংলাদেশের নির্বাচনে বহুত রকমের ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে একটি অন্যতম ফ্যাক্টর হচ্ছে যে লোকবল সংগ্রহ করা। মনে করুন আমি জানি না, আসল বিষয়টা কি জানি না, ধরুন একজন ক্যান্ডিডেট যদি বলে যে আমাকে যদি তোমরা নির্বাচিত করো তাহলে তোমাদের এই সুবিধা দেব, এইভাবে যদি একটা বাহিনী গড়ে তুলে তাহলে জয়লাভ করা খুব নিশ্চয়ই। আমরা আপনার কাছে এই প্রসঙ্গে আসবো। অধ্যাপক গোলাম রহমান, যদি আপনি একটু ছোট্ট করে মন্তব্য করেন। আমরা একটু বলছিলাম যে মদিনা গ্রুপ অর্থাৎ হাজী সেলিম সাহেবের গ্রুপের যিনি লয়ার অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ রয়েছেন এবং আমাদের প্রতিনিধি জনাব মাহবুব কবির চপল রয়েছেন, আমি আপনার কাছে একটু বিশ্লেষণ শুনি, তাদের কাছে একটু যাব। ধন্যবাদ। বিষয়টি তো ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, পত্রপত্রিকা বেরিয়েছে, আপনাদের বিভিন্ন রকম টেলিভিশন কভারেজে আমরা দেখেছি যে এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে, চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে যে প্রসঙ্গটি আমরা দেখেছি যে রাস্তায় ঠোকাঠুকি গাড়িতে হয়, ধাক্কা লাগে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু ঘটনার পরম্পরাটা এগিয়েছে অন্যভাবে। যিনি মোটরসাইকেল ছিলেন নৌবাহিনীর অফিসার, সাথে তার স্ত্রী ছিলেন বললেন জি, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু গাড়িটি থামেনি। উনি কিন্তু আরও সামনে গিয়ে আরেকটি ট্রাফিক পোস্টে গিয়ে উনি সেই গাড়ি আসার জন্য অপেক্ষা করছেন। সেইখানে কিন্তু ওই জিপটিকে থামানো হয়েছে এবং তখন কিন্তু তাকে মারধর করা হয়েছে। বিষয়টা এরকম। তো তার মানে হচ্ছে যে যেহেতু অফিসার উনি একটা দায়িত্ব নিয়েই হয়তো প্রতিবাদ করতে গেছেন যে তার গাড়িতে, তার মোটরসাইকেলে কেন ধাক্কা লেগেছে। এখন জিনিসটা হয়েছে যে যারা নেতা বলে দাবি করেন সো কল্ড, তারা আসলে কাদের নেতা? জনগণের নেতা নাকি স্বঘোষিত নেতা? অবশ্য বলতে হবে যে আমরা তো রাজনৈতিক দলের একটা স্পন্সরশিপে কিংবা তাদের ডেলিগেশন হিসেবেই তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, আবার নির্বাচনে অংশগ্রহণ করছে। তারপরে ওই ইউনিয়ন কমিশনার হচ্ছে, সব জায়গায় সব নির্বাচনে অংশগ্রহণ করছে। তো এটা তো কারো সুবিধাটা তো তৈরি করে দেওয়া হচ্ছে তাদের জন্য। আলোচনাটা কিন্তু সেইখানে যাবে আলটিমেটলি, যে তাহলে তারা কি চোখ বন্ধ করে থাকেন? প্রশ্ন হল সেই জায়গায় যে যাদের মানে স্প্রিং বোর্ড হিসেবে যাদেরকে ইউজ করে লাভটা দিচ্ছেন, ওই স্প্রিং বোর্ডে কে আছে এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এখানে ওই রাজনৈতিক দলেরও দায়িত্বের একটা ব্যাপার আছে। জি নিশ্চয়ই, আমরা এই আলোচনায় আসবো। আমরা মাহবুব কবির চপল, আমাদের বিশেষ প্রতিনিধি, তিনি এই হাজী সেলিমের ছেলের এই ঘটনা বা র্যাব পুলিশের যে একটা তল্লাশি হয়েছিল সে বিষয় নিয়ে একটা রিপোর্ট করেছেন। আসুন আমরা সেই রিপোর্টটা একটু দেখে নিই। সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের সম্পদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির কার্যালয়ে এসব তথ্য জানান দুদক কমিশনার মোজাম্মেল হক। মাহবুব কবির চপলের রিপোর্ট। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় আবারও আলোচনায় হাজী সেলিমের পরিবার। গত সোমবার তার পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে র্যাব উদ্ধার করে অনুমোদনহীন ৩৮টি ওয়াকি টকি, অস্ত্র ও মাদক। বিদেশি মদ ও ওয়াকি টকি রাখার অপরাধে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে তাৎক্ষণিক ১ বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরপর বেরিয়ে আসতে শুরু করে হাজী সেলিম ও তার সদ্য বরখাস্ত কাউন্সিলর ছেলের বিতর্কিত কর্মকাণ্ডের নানা খবর। তাদের এসব অবৈধ কর্মকাণ্ড ও দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। হাজী সেলিম এবং তার ছেলে ইরফান সেলিমের ব্যাপারে আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশিত হতে দেখেছি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং খতিয়ে দেখব। দুদকের আইনে পরবর্তীতে
যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে পুরান ঢাকায় হাজী সেলিমের দখলে থাকা 20% জমি উদ্ধার করেছে অগ্রণী ব্যাংক। এছাড়াও তাদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খবর প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এসব তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই শুরু করেছে দুদক। এতদিন কেন দুদক তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করেনি, এমন প্রশ্নের জবাব দেন কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। তথ্য অলরেডি আমাদের কাছে সংগৃহীত হচ্ছে, কাজে তথ্য নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। সরকারের জায়গা হোক, সরকারের সম্পত্তি হোক, যদি দখল হয় তাহলে দুদক সে ব্যাপারে পরীক্ষান্তে ব্যবস্থা নেবে এবং আইনি যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই আমরা গ্রহণ করব। আমরা একটা অনুসন্ধান করি, পরবর্তীতে তদন্ত হয়, পরবর্তীতে মামলা যেটা হয়। তার পরিবার যতই ক্ষমতাশালী হোক, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলেও জানান দুদক কমিশনার। ধন্যবাদ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমরা আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপলের রিপোর্টটি দেখলাম, তিনিও কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। চপল, যদি একটু 30 সেকেন্ডে আপনি আপনার যে রিপোর্ট করলেন সেই রিপোর্টের বাইরে যদি আপনার নজরে কিছু এসে থাকে একটু বলবেন কিনা, কারণ আমাদের সাথে যুক্ত রয়েছেন মদিনা গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ রয়েছেন। তার কাছ থেকে আমরা শুনবো ব্যাখ্যা, আসলে বিষয়টি গণমাধ্যমেই আসছে না ঘটনার কতটা সত্যতা রয়েছে, ঘটনা নিয়ে তাদের বক্তব্য কী রয়েছে। চপল, একটু বলবেন আপনি। আবারও আলোচনায় হাজী সেলিমের পরিবার। গত সোমবার তার পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে র্যাব উদ্ধার করে অনুমোদনহীন 38টি ওয়াকি টকি, অস্ত্র। জি চপল, একটু বলবেন আপনি। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি। আচ্ছা, এই বিষয়টি একটু ক্লিয়ার করে, সেটা হচ্ছে যে সেদিন আমরা যে নিউজটি করেছিলাম, দুদক কমিশনার মোজাম্মেল হক খান সাহেব বলেছিলেন যে দুদকের যদি তফসিলভুক্ত অপরাধ হয়ে থাকে, জমি দখলের যে বিষয়গুলো এসেছে হাজী সেলিম এবং তার পরিবারের, তাহলে তারা খতিয়ে দেখবেন। আমি যদি একটু বলি যে দুদক আইনের যে 27-1 ধারা, সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি তার নামে অথবা অন্য কোনো ব্যক্তির নামে অথবা তার পরিচিত কারো মাধ্যমে এমন কোন সম্পদ গ্রহণ করে যেগুলো অবৈধভাবে এবং যে মালিকানা অর্জিত অবৈধ, তাহলে সেটি কিন্তু দুদকের তফসিলভুক্ত অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হচ্ছে সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 3 বছর। তাহলে কিন্তু দুদক কমিশনার সেখানে উপস্থিত যে বক্তব্য দিয়েছেন, আমরা দুদক কমিশনার সাহেবের বক্তব্য না, আমরা একটু জানতে চাই আপনার কাছে হাজী সেলিম সাহেবের অন্য অন্য বিষয়াদির কোনো খোঁজ খবর আছে কিনা। দুদক কমিশনের বিষয় তো নিশ্চয়ই আমরা আলোচনা করব, অন্য অন্য যেটি আমরা গণমাধ্যমে দেখি তার অগ্রণী ব্যাংক ছাড়া অন্য অন্য সম্পত্তিতে তার একটা দখলদারিত্বের কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে আপনি কিভাবে দেখছেন? হাজী সেলিমের দুদকে নিউজ করতে গিয়ে আমরা দেখেছি যে পুরান ঢাকাতে বধির একটা সমিতি আছে, তাদের একটি করে জমি দখল করে তিনি সেখানে বিল্ডিং নির্মাণ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল, যেটি প্রায় 8 কাঠা জমির উপর, সেটি দখল করে তিনি তার স্ত্রীর নামে একটা বড় মার্কেটের একটা অংশ সেখানে করেছেন। এবং ধানমন্ডিতে গ্রিন স্কয়ার, সেখানে 5 কাঠার উপরে একটা প্লট, সেখানে কিন্তু তিনি দখল করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দখল করেছেন এবং সেখানে এখন 10 তলা বিল্ডিং হয়েছে। এছাড়াও হাজী সেলিমের নামে বিভিন্ন গণমাধ্যমে আমরা অনুসন্ধান করে দেখেছি যে প্রায় 100টির মতো বিভিন্ন মানুষের পুরান ঢাকা এবং আশপাশের জায়গাতে 100টির মতো বাড়ি দখলের একটা অভিযোগ আছে এবং গত 20 বছরে তিনি এগুলো করেছেন। এছাড়াও পুরান ঢাকার অনেক পরিবার যারা হিন্দু ধর্মের ছিলেন, তাদের কিছু বাড়ি দখলের অভিযোগ আছে। এই অভিযোগগুলো কিন্তু আমরা বেশ কিছুদিন থেকে দেখছি, আমরা নিজেরাও অনুসন্ধান করে দেখিয়েছি। যারা মালিক ছিলেন তারা কিন্তু জানিয়েছেন, যদিও তারা প্রকাশ্যে মুখ খুলতে পারেননি বা চাননি, এখন কিন্তু অনেকে বিষয়গুলো সামনে আনছেন। জি চপল, একটু থাকবেন আপনি। আপনার যে বিষয়টি আপনি বললেন, অনেক দখলের কথা বলছেন এবং অনেক দিন থেকে করছেন। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য মদিনা গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শ্রী প্রাণনাথ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শ্রী প্রাণনাথ? হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে মাহবুব কবির চপল যে তার বিস্তারিত বর্ণনায় বললেন, অনেক সম্পত্তির কথা বললেন, যে সম্পত্তিগুলি তিনি বৈধভাবে সেখানে তিনি আয়ত্তে আনেননি, সেই বিষয়ে আপনার বিশ্লেষণ কি মদিনা গ্রুপের পক্ষ থেকে বা হাজী সেলিম পরিবারের পক্ষ থেকে? না, হাজী সেলিমের মদিনা গ্রুপের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বক্তব্য আছে। সেটা হচ্ছে উনি এক একটা সম্পত্তির কথা বলছেন। যেমন অগ্রণী ব্যাংকের কথায় আমরা যদি আসি, অগ্রণী ব্যাংক বলছেন এই সম্পত্তিটা যেটা নাকি ওনারা ক্লেম করতেছেন ওটা নাকি ওনাদের মালিকানা। সেখানে আমাদের একটা বক্তব্য হচ্ছে, এই যে মদিনা গ্রুপে অগ্রণী ব্যাংক যে সম্পত্তিটা নিয়ে দাবি করতেছে, সেই সম্পত্তিটা আমাদের মদিনা গ্রুপে যে হাজী সেলিম সাহেবের ওয়াইফ, উনি 2003 সালে এই সম্পত্তিটা খরিদ করেন। খরিদ করার পরে দেখা যাচ্ছে যার থেকে উনি খরিদ করছেন, এখানে আমাদের সচিব মহোদয় স্যার আছেন, উনি সব এটা বুঝেন যে সিএস, এসএ, আরএস এবং সিটিজল
এটা 4টা রেকর্ড, সমস্ত রেকর্ডের পরিপ্রেক্ষিতে শেষ রেকর্ড দেখে আছে সিটি জরিপ, সেখানে সাম আরিফ হোসেন নামে একজন সহ এখানে 5 জন উনাদের নামে আছে। উনার থেকে কিনছেন 2003 সালে 4311 নম্বর দলিল মূল্যে, এই দলিলটা আমাদের কাছে আছে। এবং আরিফ হোসেন সাহেব এই সম্পত্তিটা যে সিএস রেকর্ডীয় মালিক তাদের থেকে কিনে আসছেন পর্যায়ক্রমিক বা রেকর্ড এগুলো আছে। এখন একটা জিনিস, এখানে অগ্রণী ব্যাংক বলতেছেন যে উনারা সাম হাজেরা খাতুন থেকে 1966 সালে একটা ভাড়া নিয়েছেন, ভাড়া নেওয়ার পরে পরবর্তীতে হাজেরা খাতুনকে আর পাওয়া যায় নাই, আর উনারা ভাড়া দেন নাই। এবং উনারা এই মর্মে একটা মামলা করেছেন যেটা এখনো কোর্টে পেন্ডিং আছে, 623/2016। তাহলে এই মামলাটা এখনো আছে। তাহলে অগ্রণী ব্যাংক আমার কথা আমাকে একটু বলতে দেন। অগ্রণী ব্যাংক কখনো, এবং এই মামলা উনারা বাদ দিয়ে, এবং 1 নম্বর বিবাদী হচ্ছেন গুলশারানা সেলিম, অর্থাৎ হাজী সেলিম সাহেবের ওয়াইফ। সেখানে মামলাতে উনারা এই সম্পত্তির মালিকানা বলে কোনো দাবি করেন নাই। উনারা বলতেছেন উনারা ভাড়াটিয়া, 1966 সালে উনারা এই সম্পত্তিটা ভাড়ার নাম সাম হাজেরা খাতুন থেকে, এখানে স্পষ্ট আছে হাজেরা খাতুন থেকে। হাজেরা খাতুন থেকে ভাড়া নেওয়ার পরে দেশ স্বাধীন হলো, উনারা আর কাউকে খুঁজে পেলেন না, আর কাউকে ভাড়া দেন নাই এখানে বলছে বইলা। যেহেতু আমি এই কথাটা বলছি, যেহেতু আমাদের সচিব স্যার আছেন, উনি একটা বুঝেন, একটা কোর্টে পেন্ডিং আছে, উনারা ক্লেম করছেন উনারা ভাড়াটিয়া, কিন্তু কোথায় ভাড়া দেন উনারা বলতেছেন কোথাও ভাড়া দেন নাই, উনাদের ব্যাংকে ভাড়া টাকাটা ওখানে জমা আছে। এখন যদি ভাড়াটিয়াকে না পাওয়া যায়, কন্ট্রোলে এইটা জমা দেওয়া, 1 বছর পর্যন্ত উনারা কাউকে ভাড়া দিচ্ছেন না। এবং উনারা বলেন না, এই মামলা তো বলেন না উনারা এই সম্পত্তির মালিক, এইটা বললেও কোনো কিছু এখানে বলেন। জি, আমরা বুঝতে পারছি। আমাদের কাছে হাজী সেলিমের দোষ আমরা সবাই দেই, কারণ তার অর্থ সত্য। জি, আমরা একটু আপনার কাছে আসি, একটু থামবেন কিনা, আপনাকে আসলে আমরা মিস করেছি, অডিওটাও মিস করেছি আমরা। যে আপনি বলতে চাচ্ছিলেন যে অগ্রণী ব্যাংক যে সম্পত্তিটা দাবি করেছে এবং সেই সম্পত্তিটা অগ্রণী ব্যাংক মালিক নয়, আপনারাই মালিক বলে আপনি মনে করছেন, কিন্তু বাকি বিষয়গুলো কি? বাকি বিষয়গুলো অগ্রণী ব্যাংক তো সেই জায়গাটা দখলে নিল, আপনারা কি করলেন? সেটা কিভাবে আইনগতভাবে তারা দখলে নিয়ে নিল? অ্যাডভোকেট শ্রীনাথ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো অ্যাডভোকেট শ্রীনাথ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন ঘটনা হচ্ছে, দেখেন এই যে সম্পত্তিটা হাজী সেলিমের ওয়াইফ কিনার পরে তার নামে নামজারি আছে। জি, আমি আপনাকে একটা স্পেসিফিক একটা ছোট করে প্রশ্ন করি। না, আমি বুঝতে পারছি আপনার সিএস, আরএস, মাঠ পর্চা, সিটি পর্চা সবই আপনাদের নামে আপনি বলছেন, সব ঠিক আছে, আমি বুঝতে পারলাম আইনগত বিষয়ে আপনি তো বলার চেষ্টা করেন। আমার যে প্রশ্নটি এখন হচ্ছে সেটি হচ্ছে গিয়ে, সেটি কি অগ্রণী ব্যাংক দখলে নিয়েছে না আপনাদের দখলে এখন আছে? না, এটা আমাদের দখলে এখনো। অগ্রণী ব্যাংক আমাদের দখলে এখন না, এখন অগ্রণী ব্যাংক একটা সুযোগ নিচ্ছে বলতে হাজী সেলিম সাহেবের ছেলে একটা সমস্যার ভিতরে পড়াতে অগ্রণী ব্যাংক সহ যারা সত্যান্বেষী মহল আছে আমি মনে করি, তারা একটা সুযোগে হাজী সেলিমে হয়তো এই সম্পত্তি, যেমন অগ্রণী ব্যাংক বা বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতেছে, তারা একবার বলছে। আমি একটা বলি, যেহেতু এখানে উপস্থিত আছেন, যদি অগ্রণী ব্যাংককে এই সম্পত্তি নিয়ে কোনো দলিল থাকে, তাদের মালিকানার কোনো প্রশ্ন থাকে, এবং একটা মামলা এখনো পেন্ডিং, এবং আগামীকালকে এই মামলাটার তারিখও আছে, যদি এই মামলা তারা ডিগ্রি পায়, আমি হাজী সেলিমের পক্ষ থেকে বলতেছি আমরা এই সম্পত্তি তাদেরকে ছেড়ে দেব, যদি তাদের মালিকানায় কোর্ট থেকে ডিগ্রি পায়। আর যদি তারা ডিগ্রিটা না পায়, এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, যারা সাংবাদিকভাবে বিভিন্নভাবে তথ্য নিচ্ছেন, কিন্তু আসল তথ্যটা তো নিতে হবে, আসলে এই সম্পত্তিটার মালিকানাটা কে। আমরা অগ্রণী ব্যাংকের সম্পত্তি ছাড়া অন্য বিষয় যদি একটু আসি, আপনার কাছে আর অন্য বিশ্লেষণ শুনতে চাই, আমাদের আসলে সময়ের সংক্ষিপ্ততা রয়েছে। আর অন্য যে বিষয়গুলি রয়েছে, যেগুলি বলা হচ্ছে 100টির মতো সম্পত্তি ধানমন্ডিতে এই জায়গার মধ্যে রয়েছে, বদিরদের জায়গা দখল করা হয়েছে, সেই জায়গাগুলি কিভাবে দেখছেন আপনি? এই বিশ্লেষণ আর দরকার নাই। এই বিশ্লেষণে অগ্রণী ব্যাংককে আপনি চ্যালেঞ্জ করেছেন, অগ্রণী ব্যাংক যদি তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই সম্পত্তির মালিক হয়ে আপনারা সেই সম্পত্তি ছেড়ে দিবেন, কিন্তু বদিরদের যে স্কুলের জায়গাটা, সেই জায়গাটার অবস্থাটা কি? বদিরের যে সম্পত্তিটা, সেইটা আমরা আমাদের খরিদা সম্পত্তি, আমরা যেখানে এখন যেখানে দখলে আছি, এই সম্পত্তি নিয়ে
যখন 2001 সালে এই সম্পত্তি নিয়ে একটা যখন তার মানে আপনি বলছেন বধির সম্পত্তিটা এটা নিয়ে মামলা চলছে, বধির সংস্থা এখন ওই মামলাতে কন্টেস্ট করতেছে, এটা এখন কোর্টে এটা বিচারাধীন আছে এবং এটাতে আমাদের পক্ষে মদিনা গ্রুপের পক্ষে একটা ইনজাংশন আছে। এখন পর্যন্ত বধির সংস্থা ডিগ্রি পায় নাই, তাইলে এই সমস্ত সম্পত্তিটা তো এখনো আমরা তার মানে এই যে যত অভিযোগ উঠেছে সম্পত্তি নিয়ে বিভিন্ন জায়গায়, আপনি মনে করছেন এই সম্পত্তি সমস্ত সম্পত্তির মালিক হাজী সেলিম এবং তার পরিবার, এটা কি আপনি মনে করছেন? হ্যাঁ, সবার মনে করি ডকুমেন্ট আছে এবং আমি মনে করি যারা সাংবাদিক আছেন দরকার হলে আমার কাছে আসেন, যেগুলো নিয়ে ডিসপিউট ওনারা অ্যারেঞ্জ করছেন, যেটা বলছেন ধানমন্ডিতে একটা বিল্ডিং আছে, সেইটা সাম ইব্রাহিম নামে একজনই ডিগ্রি পেয়েছেন, ডিগ্রি পাইয়া তারপরে সম্পত্তিটা উনার থেকে কিনা হয়েছে। তাইলে এই সমস্ত ডকুমেন্ট গুলা না জানাইয়া যদি বলা হয় হাজী সেলিম এবং তার গ্রুপ এটা জোর করে আত্মসাৎ করছে, না তাহলে এত অভিযোগ কেন? আপনার এই যে কমলাবাগে তৈরি করা হচ্ছে মদিনা ফিলিং স্টেশন, লোহারপুর এলাকায় 1 একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে মদিনা রড সিমেন্ট বিক্রির কারখানা, সবাই কেন হাজী সেলিমের পিছনে এখন লাগছে? আপনি কি মনে করেন না যে কোনো কারণের জন্য কোথাও না কোথাও ত্রুটি রয়েছে? হ্যাঁ আছে, এটার কারণটা আছে। দেখেন হাজী সেলিম সাহেব 96 সালে যখন সংসদ নির্বাচিত হয়, এর আগে কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, হাজারীবাগ এই এলাকার হাজী সেলিম সাহেবের আন্ডারে ছিল। সেখানে 93 দেখা যায় দিনে মানুষ হাঁটতে পারতো না, দিনে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং ব্যবসায়ীরা চকবাজারে সেখানে ব্যবসা করতে পারতো না এবং কামরাঙ্গীরচরে সেখানে ছিল না। সুবিধাটা পাচ্ছে না, তারা এই ঘটনা ঘটছে বলে আপনি দাবি করছেন। জনাব প্রাণনাথ, আপনার কাছ থেকে বুঝতে পারলাম আমরা আসলে আমাদের গণমাধ্যমের বন্ধু, জি আমরা শেষের দিকে, আপনার 30 সেকেন্ডে শেষ করতে হবে আপনাকে। যেই বিষয়টা আরেকটা জিনিস আছে আমি একটু বলতে হয়, সেটা হচ্ছে যখন হাজী সেলিম সাহেব 96 নির্বাচনের পরে যখন পরবর্তীতে 2015 সালে যে নির্বাচনটা হয় স্বতন্ত্র নির্বাচন, যদি হাজী সেলিম যদি এলাকার যদি উন্নয়ন কাজ না করতে দলের থেকে নির্বাচন করেছেন এবং হাজী সেলিম স্বতন্ত্র নির্বাচন করে সেখানে বিজয়ী হয়েছেন, তাহলে এইটার অর্থ যে উনি এলাকায় কাজ করছেন, এলাকার লোকজন তাকে নিশ্চয়ই একটু আপনাকে থামতে হচ্ছে। আমি একটু চপল ভাই আপনার কাছে আসি। মাহবুব কবির চপল যে বললেন আপনি একটু শেষ করবেন সংক্ষেপে, আসলে তার বিস্তারিত বর্ণনা। তিনি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, অগ্রণী ব্যাংকে চ্যালেঞ্জ ছুড়লেন, 5 বিল্ডিংয়ে চ্যালেঞ্জ ছুড়লেন, পেট্রোল পাম্পকে চ্যালেঞ্জ ছুড়লেন এবং সব জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে বললেন এক ধরনের স্বার্থান্বেষী মহল আজকে হাজী সেলিমের বিরুদ্ধে লেগেছে। আপনি কি মনে করছেন? দেখুন, স্বার্থান্বেষী মহল হাজী সেলিমের বিরুদ্ধে কেন লাগবে? এটি তো কারো একক সম্পত্তি না। যাদের সম্পত্তি বেহাত হয়েছেন তারাই কিন্তু আমাদের মতো যারা সাংবাদিক আছেন তাদের কাছে অভিযোগ করেছেন। দাদা যেটি বললেন যে বধির সম্প্রদায়ের যে জমিটা সেটা কিন্তু সরকার দিয়েছে, বধিরদের সেটা সরকারি জমি। সরকারি জমি যদি কোনো প্রভাবশালী এমপি দখল করেন, বধির সম্প্রদায় কিন্তু তাদের সেই মামলা এগেইনস্টে গিয়ে লড়া, কাগজপত্রগুলো ঠিক করা, সেটি কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। সেখানে বধিররা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, আমরা দেখেছি, জেনেছি, সেখানে তার অসহায়তা প্রকাশ করেছেন, কারণ তিনি সেখানকার স্থানীয় এমপি, তার ছেলে কাউন্সিলর, পুরান ঢাকা তার একটা ব্যাপক প্রভাব রয়েছে। আর গ্রিন স্কয়ারের যে বিল্ডিং এর কথা বলছেন ধানমন্ডি, সেটি কিন্তু যার কাছ থেকে বিক্রি কিনেছেন হাজী সেলিম সাহেব, তিনি ওই জমির প্রকৃত মালিক নন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা প্রকৃত মালিক ছিলেন। এটা কিন্তু গৃহায়ন কর্তৃপক্ষ তাদের ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে নিয়েছিল। এটি একটা সময়ে পানি উন্নয়ন বোর্ডের কিছু ব্যবহারের জায়গা ছিল। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তিব্বত হল, সেটি সম্পর্কে কি বলবেন? সেটি কিন্তু অনেক আন্দোলন হয়েছে, সেটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জায়গা। তার যে চান কোল্ড স্টোরেজ, সেটা নিয়েও বিতর্ক আছে। এখন এই জায়গাগুলো আমরা তো সাংবাদিক যারা বিভিন্ন ভাবে মাঠে যাই, যাদের জমি তারা আমাদের কাছে বলেন, কিন্তু প্রাণ সাহেব যেটা বলছেন যে তাদের কাছে কাগজ আছে, কাগজের মাধ্যমেই তো জমিগুলো দখল হয়, কাগজ ছাড়া তো কেউ আসলে দখল করতে পারে না। আর সরকারি জমি বলুন বা ব্যক্তিগত জমি, সব জমিগুলোই কিন্তু একটা কাগজের প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়। আর পুরান ঢাকায় যে পরিবারগুলো এখন তাদের জমি নাই, তাদের জমি দখল করা হয়েছে বলছেন, তারা তো তাদের সম্পত্তির কথা তারাও কাগজ দেখাচ্ছেন।
আমরা সাংবাদিক হয়তো এই মুহূর্তে টক শোতে আমি সবগুলো কাগজ একে একে দেখাতে পারবো না, কারণ তাদের কাছে যে ডকুমেন্টস গুলো আছে, যারা প্রকৃত মালিক তারা কিন্তু আমাদের সেই কাগজগুলো দেননি। তারা শুধু বলেছেন যে তারা মালিক, তাদের কাছে জোর করে নেওয়া হয়েছে। একজন মানুষের কাছ থেকে যদি 100-র বেশি বাড়ি দখলের বা জমি দখলের অভিযোগ আসে, সেখান থেকে যদি আপনি 20% যদি সত্য ধরেন, তাহলে কিন্তু বিরাট অভিযোগ। আর দাদা যেটি বলছেন যে তিনি যদি এ ধরনের কাজ করতেন তাহলে 2014 সালে স্বতন্ত্র পাস হতে পারতেন না। কিরণ ভাই, একটা বিষয় কিন্তু আপনি দেখবেন যে যাদের অনেক টাকা হয়, আমি যেভাবে আয় করি, যে পথে আয় করি, সেখানে কিন্তু আমি কাউকে যখন দান করব, আমি যখন কাউকে উপকার করব, সেটি কিন্তু হিসেব করে করব আমি। আর আমার কাছে যখন প্রচুর টাকা থাকবে তখন কিন্তু আমি অনেক মানুষকে মানে মুক্ত হস্তে দিয়ে দিব। নির্বাচনে যেটা স্বতন্ত্র প্রার্থী হয়ে জনপ্রিয়তা অর্জন করা আর জমি দখলের অভিযোগ, সেটি কিন্তু এক নয়। এই যুক্তি আসলে আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়। নিশ্চয়ই আমরা মাহবুব কবির চপল এবং শ্রী প্রাণনাথ, আমি আপনাদেরকে শেষ করতে হচ্ছে, আমরা একটা বিরতিতে যেতে হবে। জি জি বলুন, শেষ মুহূর্তে বলুন। না, আমি 10 সেকেন্ডে, সেটা হচ্ছে যেহেতু একটা রিপোর্ট দেননি সাংবাদিক, উনি তথ্যগত একটা রিপোর্ট দেওয়া উচিত। জি, সেই তথ্যগত রিপোর্ট দিতে হলে যারা কমপ্লেন করেছেন সেই বিষয়টা আমাদের থেকে তো উনাদের জানা উচিত। জি, আমাদের থেকে না জেনে যদি এটা আইনগত ব্যাপার আইনের সমাধান হবে, কথার মধ্যে চলে আসে। জি জনাব শ্রীনাথ, আইনগত ব্যাপার আইনগতভাবে সমাধান হবে। তবে মাহবুব কবির চপল সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটা তুলে ধরেছেন এবং একই সাথে তিনি বললেন যে ভোটে নির্বাচিত হওয়ার অর্থ আর জমি দখল করা বা বাড়ি দখল করা তার সাথে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমরা একটু বিরতিতে যাবার, জি জি আমরা একটু বিরতিতে যাবার পূর্বে 10 সেকেন্ডে যদি মোফাজ্জল করিম একটু মন্তব্য করেন, আপনি তারপরে যাই একটু। 10 সেকেন্ডে কি মন্তব্য করব? যা শুনলাম তাতে মনে হয় বিরতিতে যাওয়া উচিত। একটু মন্তব্য করা যায়? হ্যাঁ, কারণ এই যে অ্যাডভোকেট পান্না যেগুলো কথা বললেন, পান্নাই তো প্রাণনাথ, জি প্রাণনাথ, জি আচ্ছা প্রাণনাথ যে কথাগুলো বললেন, মনে হচ্ছিল যেন আদালতে আমরা বিচারে বসি শ্রদ্ধেয় অধ্যাপক গোলাম রহমান এবং আমি, আর উনি তার বাদীর পক্ষ থেকে মানে বা বিবাদীর পক্ষ থেকে সাবমিশন দিচ্ছেন। তা আমরা এক পক্ষ শুনে আরেক পক্ষের কথা না শুনে, আরেক পক্ষ মানে হচ্ছে ধরুন যদি যাদের বক্তব্য কি, সে সাধারণ লোকও হতে পারে, সে অসাধারণ কোনো ইয়ে হতে পারে, সরকারি সংস্থা বা অন্য কেউ হতে পারে, জগন্নাথ কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় কলেজ বা অন্য কেউ হতে পারে। তো এটা তো এখানে প্রাণনাথ বাবুর কথাবার্তার প্রেক্ষিতে কিছুই বলা ঠিক না। হ্যাঁ, তবে একটা কথা আমি বলে এই পর্যন্ত এইখানে ক্ষান্ত দিতে চাই, সেটা হচ্ছে গত কিছুদিন যাবৎ পত্রপত্রিকায় যে সমস্ত তথ্য আসছে এবং অনেকগুলা প্রতিবেদন কিন্তু সাইন্ড আর্টিকেল যেটাকে বলে খবরের কাগজে, অর্থাৎ প্রতিবেদকের নিজের নামে এসছে, অর্থাৎ এটা এক ধরনের চ্যালেঞ্জ আর কি। তিনি সব দিক খুঁটিয়ে দেখে বাই নেম রিপোর্ট করেছেন। এটার ভিত্তিতে আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ কিছু এটাতে আছে। আমরা একটু যুক্ত করে নিতে চাই মাননীয় কমিশনার দুদকের ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানকে একটুখানি আমাদের সাথে যুক্ত করে নিতে চাই এবং যুক্ত করে নিয়ে আমরা একটা বিষয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। সেটি হচ্ছে আমরা দুদককে দেখতে পাচ্ছি যে বেশ গত কিছুদিন থেকে সাবেক মন্ত্রী, এমপি সহ 20-22 জনের একটা তালিকা করেছে এবং তাদের বিরুদ্ধে দুদক একটা তদন্ত, তাদের যে স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে হাজী সেলিম সাহেবের যে সম্পত্তি নিয়ে তার পুত্র এবং অন্যান্য যে পরিবারের সদস্য রয়েছে সেটি নিয়েও কিন্তু দুদক তাদের যে কার্যক্রম সেটা শুরু করেছে। এবং সে কারণে আমি মাননীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হকের আপনার কাছে একটুখানি জানতে চাই যে আজকে এখানে দুজন, একজন অধ্যাপক, একজন সাবেক সচিব আছেন, যে দুদকের বর্তমান অবস্থায় এই যে তদন্ত আপনারা চালিয়ে যাচ্ছেন এর আসলে গতি প্রকৃতি কি হবে? এটি কি এক সময় গিয়ে ধীর হয়ে যাবে কিনা বা আসলেই কি একটা ফলাফল আমরা হাতে পাবো কিনা? যেভাবে আপনাদেরকে এখন তৎপর দেখতে পাচ্ছি সেই তৎপরতা কতদিন পর্যন্ত বজায় রাখা সম্ভব হবে? ধন্যবাদ। আসলে দুর্নীতি সংক্রান্ত যেই সব খবরাখবর এখন আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে প্রথমেই তো আসলে দুর্নীতি নিয়ে কোনো খবর হয় না, খবর হয় একটা ঘটনা নিয়ে। যেমন একসময় ক্যাসিনো হলো, ক্যাসিনো খেলা নিয়ে কথাবার্তা হলো, আবার এখন হাজী সেলিমের কথা বললেন, সেটা একটা ঘটনার পরে তার আর্থিক সংশ্লেষ, সেটা বৈধ কি অবৈধ, সেখানে দুর্নীতি হয়েছে কিনা, এগুলো পরবর্তী চিন্তার মধ্যে পড়ে আমাদের। তা আমরা আপনার বক্তব্যের সাথে একটু জোরালোভাবেই বলতে চাই যে আসলে দুর্নীতি দমন কমিশন আইন এবং সরকারের যে অঙ্গীকার, এই দুটি একই ধারায় প্রবাহিত। কাজেই আমাদের
কোনো কাজের গতি কমে যাবে, এরকম হতাশ হওয়ার মতো কথা আমরা কমিশন কোনোভাবেই প্রকাশ করতে চাই না, না মৌখিকভাবে না আমাদের কোনো কার্যাবলীর মাধ্যমে। আমরা মনে করি যে আমাদের কাজ স্বাভাবিক গতিতে চলবে, এবং যেহেতু দুর্নীতি দমন কমিশনের উপরে মানুষের আস্থা ধীরে ধীরে বাড়ছে, এবং আমরা মনে করি যে আমাদের কাজের গতি প্রকৃতি এবং আমাদের কর্মতৎপরতা দেখেও হয়তো মানুষের প্রত্যাশা বেড়েছে। কাজে এই প্রত্যাশাকে আমরা সম্মান জানাতে চাই। আমরা আমাদের কাজ এগিয়ে নেব। প্রাথমিকভাবে আমাদের আইনি প্রক্রিয়া যেটা হয়, আমরা প্রথমে যে কোনো একটা অভিযোগ পেলে সেটার ভিতরে যদি আমরা মনে করি যে অভিযোগ প্রমাণিত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে, তাহলে সেটি আমরা অনুসন্ধানের কাজ শুরু করি। অনুসন্ধানে যদি সেই অভিযোগ সমূহ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অভিযোগ যদি সত্যতার কোনো ইঙ্গিত থাকে, সেগুলোর মধ্যে সত্য হবে বলে আমাদের ধারণা হয়, তখন এটিকে আমরা আসলে তদন্ত পর্যায়ে নেই। তদন্ত মানেই হচ্ছে মামলা দায়েরের একটা প্রক্রিয়া। এবং আমরা আপনারা জানেন আইনি ভাষায় যে আমাদের দুর্নীতি দমন কমিশন কিন্তু মামলা করে, কিন্তু আমরা বিচার করি না, আমরা আদালতের কাছে সোপর্দ করি, এবং আইনি প্রক্রিয়ায় আদালতের চাহিদা মোতাবেক আমরা তথ্যাদি সরবরাহ করি। সেটা বিচারের যেই প্রক্রিয়া সেটি অনুসরণ করে বিজ্ঞ আদালত যে রায় দেন, সেটি হচ্ছে দুর্নীতির সর্বশেষ অবস্থা। আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি। আপনি যেই কয়েকজনের কথা বলছেন, নাম বলেননি, বাট একটা সংখ্যা বলেছেন। আমরা কোনোটায় অনুসন্ধানের প্রক্রিয়ার মধ্যে আছি, কোনোটা হয়তো আর এক ধাপ বেশি অগ্রসর হয়েছি। কাজে আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি। জি, ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, আপনার কাছে একটা বিষয়, সেটি মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করে, সেটি হচ্ছে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কাছে কি দুদক কোনো কারণেই সেখানে তাদের যে অবস্থানটা, সেই শক্তিশালী অবস্থানটা তারা ধরে রাখতে পারে কিনা? আমি জানি না, এটি আপনাদের সুশীল সমাজ বিজ্ঞজনের অনুভূতির ব্যাপার, কিন্তু আমি শুরুতেই কথাটি বলেছিলাম যে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন এবং সরকারের যে অঙ্গীকার, আপনি সরকারের যদি নির্বাচনী ইশতেহার বলেন, সরকার গঠিত হওয়ার পরে সরকারের বিভিন্ন বিবৃতির কথা চিন্তা করেন, তাহলে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি সরকারও গ্রহণ করেছে। কাজেই আমরা অনেক সময় বলি যে পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া আসলে কোনো বড় কিছু অর্জন করা যায় না, যে কোনো আন্দোলন, যে কোনো বিষয়ের বিরুদ্ধে দাঁড়ানো। আমি মনে করি আইনে আমাদের সেই ম্যান্ডেট দেওয়া আছে, এবং সরকারও তাদের যে অঙ্গীকার সেটা আমাদের সাথে সমর্থনমূলক। কাজে আমি মনে করি যে এখানে কোনো বাধা নেই, এবং বড় বা ছোট, উচ্চ পদ বা নিম্ন পদ, এগুলো আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমরা আইনকেই প্রাধান্য দিতে চাই। মানে দৃশ্যমানভাবে কিন্তু একটি উদাহরণ বলা যাবে যে মানুষের মধ্যে একটা আস্থা আরও বেশি বাড়ানোর জন্য, যে আমরা দৃশ্যমান একটি ঘটনা কি বলা যাবে যে ঘটনার কারণে দুদকের প্রতি মানুষের আরও আস্থা বাড়বে বা বাড়ছে? আমি নাম না বলে শুধু বলি যে আপনারা লক্ষ্য করছেন যে অনেক আমি বলবো সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ব্যাপারেও আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে, তারা উপস্থিত হতে বাধ্য হয়েছেন, এবং দুর্নীতি দমন কমিশনের প্রতি যে অনীহা প্রকাশ করা যাবে না, তারা ডাকলে যে যেতে হয় বা যেতে হবে, এই আইনের প্রতি অনেকেই শ্রদ্ধাশীল হয়েছেন, অথবা আমি বলবো যে আমাদেরকে দুর্বল ভাবছেন না, যেই কারণে তারা আমাদেরকে এড়িয়ে চলছেন। কাজেই আমি মনে করি এটাও এক ধরনের মানুষের বিশ্বাস তৈরি হয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত তারাও এখন চিন্তাটি করেন যে দুর্নীতি দমন কমিশনকে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া যদি বলেন যে আমাদের কাছে মানুষের এখন নালিশ করার প্রবণতাটাও বেড়েছে, এর মানে এই যে যদি দেখতো যে নালিশ করার পরে এর ব্যাপারে কোনো দুর্নীতি দমন কমিশন থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই, কোনো পজিটিভ কোনো রেসপন্স তারা পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমাদের কাছে এত নালিশ আসতো না। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান আপনাকে। আপনারা বলছেন যে আপনারা দৃঢ়তার সাথে সরকারের যে কমিটমেন্ট, রাজনৈতিক সদিচ্ছা এবং একই সাথে আপনাদের যে ম্যান্ডেট দেওয়া হচ্ছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আপনারা ছোট বড় কোনো বাদ বিচার না করে আপনারা আপনাদের গতিতেই, আইনের গতিতেই আপনাদের তদন্ত এবং আপনাদের কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন। এই জন্য মনে করি যে এমপি, মন্ত্রী যেই হোক না কেন, কাউকেই কিন্তু কোথাও ছাড় না দিয়েই সমভাবে সকল বিচার চালিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত জনগণের পক্ষ থেকে আমরাও করছি। আপনি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু সামান্য কি অধ্যাপক গোলাম রহমান, একটি প্রশ্ন আছে কিনা ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানের কাছে, আপনার জানার কোনো আগ্রহ আছে কিনা? আমার মনে হয় যে আগ্রহ এই দিক থেকে যে দুর্নীতি দমন কমিশন তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই পদক্ষেপটা কি শতভাগ পদক্ষেপ বলে আমরা মনে করতে পারি? নিশ্চয়ই না।
কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, প্রতিটা সেক্টরে দুর্নীতি। তো সেই সব দুর্নীতিকে তো অ্যাড্রেস করা তাদের পক্ষে সম্ভব না। এবং আমরা যখন দেখি ওই যে মুজাম্মেল সাহেব, ডক্টর মুজাম্মেল সাহেব কিন্তু উল্লেখ করেছেন, যখন একটি ঘটনা ঘটে তার কনসিকুয়েন্স হিসেবে এই দুর্নীতির ইনকোয়ারিগুলি শুরু হয় কিংবা ইনভেস্টিগেশন শুরু হয়, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ঘটনা না ঘটলে বাই অ্যাক্সিডেন্টাল এইসব ঘটনা, এই বাই অ্যাক্সিডেন্ট বাই চান্স এগুলো ঘটেছে। এখন এটা যদি না হতো তাহলে দুর্নীতি চাপা পড়ে থাকতো, বিষয়টা এই জায়গায়। তাহলে তো আমরা দেখছি যে প্রকৃত অর্থে দুর্নীতি তো উদ্ঘাটিত হচ্ছে না, কিছু কিছু যেগুলো ওই ঘটনার আলোকে ঘটছে বলে দৃশ্যমান হচ্ছে সেগুলি হয়তো উদ্ঘাটিত হচ্ছে। আমরা মোজাম্মেল হকের কাছে আপনার বক্তব্য একটু আসবো, আপনি কি একটু দয়া করে আপনার কিছু অ্যাড করবেন কিনা আমাদের মাননীয় কাছে? যেটা মোজাম্মেল হক খান যেটা বললেন যে সরকারের সদিচ্ছার কথা বলেছেন তিনি, খুব ভালো কথা। সরকারের সদিচ্ছা ছাড়া এই সমস্ত ব্যাপার কেন কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হতে পারে না, নিষ্পত্তি হতে পারে না। দ্বিতীয়ত একটা জরুরি কথা বলেছেন যে সরকারের সদিচ্ছার সঙ্গে তাদেরও কার্যক্ষমতা, কার্যদক্ষতা এবং তাদেরও তৎপরতা যোগ হওয়ার জন্য এখন কিছু কিছু বেশ অগ্রগতি হচ্ছে। এটা অনস্বীকার্য, কারণ আমরা দুদককে দেখেছি আজ থেকে 10 বছর আগের দুদক, সেই দুদক আর নেই। এখন মোটামুটি দুদকের মধ্যে একটা গতিশীলতা এসছে বটে। তবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, তবে এটা বিশেষ করে মুজাম্মেল হক খানকে আমি বলবো যে এই পর্যায়ে যেন আমাদের থেমে থাকতে না হয়, আমরা ফল দেখতে চাই। বলা হয় না যে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচিত। কি ফল? আপনারা যে গাছটা লাগিয়েছেন, যেটা তরতর করে আপনারা হাওয়া দিয়ে জল দিয়ে আপনারা বড় করছেন, আপনারা এবং সরকার, সেইটা থেকে তেঁতুল বেরোচ্ছে না আম বেরোচ্ছে, আপেল বেরোচ্ছে না কি বেরোচ্ছে, সেটা আমরা দেখতে চাই। এবং দুই একটা বড় বড় কেসে আপনারা তো বলছেন, কিন্তু ওই যে বিশিষ্ট জনদের তলব করা হচ্ছে, উপস্থিত হচ্ছেন তারা, এখানেই যেন শেষ না হয়। আমরা বড় বড় কিছু কেস আজ পর্যন্ত দেখি নাই যে শাস্তি হয়েছে। আপনারা বছরে 2-4-5টা শাস্তি নেন, দেখবেন সব মানে তাতে কি হবে, তাতে বেশ একটা নিশ্চয়ই। ডক্টর মোজাম্মেল হক খান, যদি আপনার একটু মন্তব্য দিয়ে শেষ করেন। আপনাকে সাধুবাদই জানাচ্ছি আমরা সবাই মিলে এই কারণের জন্য যে আপনারা যে গাছে পানি দিচ্ছেন, বড় করছেন, তার ফলটা কি হতে পারে সেটা যদি জানিয়ে একটু শেষ করেন আপনার বক্তব্য। আমি আমার একজন আমার সচিব ছিলেন মোফাজ্জল করিম স্যার, আর একজন বিজ্ঞ আইনজীবী, তাদের মন্তব্য শুনেছি এবং আমি উৎসাহিত বোধ করছি তাদের সুচিন্তিত মতামতের জন্য। আমাদের কিছু লিমিটেশনস আছে, এটা তাদের অভিজ্ঞতা দ্বারা সেটা মূল্যায়ন করেছেন, এটা আমি মনে করি। তবে এটুকু বলতে পারি যে তাদের বক্তব্য অর্থাৎ সুশীল সমাজের যে প্রত্যাশা, এটাকে আমরা শ্রদ্ধা জানাতে চাই এবং আমাদের দায়িত্বের প্রতি আমরা সজাগ আছি। আমরা যদি কোথাও সামান্য ব্যর্থ হই, সেই ব্যর্থতার জন্য আমাদের ব্যক্তি দায়ী হব না। এটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে হতে পারে, আইনি জটিলতার কারণে হতে পারে, বাট আমরা আমাদের দায়িত্বের প্রতি সদা জাগ্রত। আমরা আশা করছি যে আমরা এই প্রত্যাশার মূল্য দিতে চেষ্টা করব এবং মানুষকে হতাশ করব না। জি, ধন্যবাদ ডক্টর মোজাম্মেল হক খান আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের যে বর্তমান প্রেক্ষাপট সেটি তুলে ধরবার জন্য আমি নিশ্চয়ই আবার অন্য কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে আপনাকে আমন্ত্রিত করে আমরা হয়তো পাবো। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যেতে চাই এবং সেটি ডক্টর মোজাম্মেল হক খানকে আমরা বোধহয়, উনি অনেক দূর থেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ওনাকে আমরা এখন অনুষ্ঠান থেকে হয়তো বা আমাদের অন্য আলোচনা যাচ্ছি। আমি একটুখানি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত কমিশনার নির্বাচনের পূর্বে নোয়াখালী 4 আসনে যিনি এমপি, যিনি হাজী সেলিম সাহেবের বেআই এবং হাজী সেলিম সাহেবের ছেলে একরামুল করিম সাহেব যিনি বেআই, যিনি ইরফান সাহেবের যিনি হচ্ছে গিয়ে শ্বশুর, তিনি একটা নির্বাচনী প্রচারণায়, কমিশনারের নির্বাচনী প্রচারণায় তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা দেখেই আমরা কিন্তু একটা আলোচনা যেতে চাই। সেই নির্বাচনী প্রচারের বক্তব্যটা একটু দেখে নিই আমরা। এই ছেলের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো ও সন্ত্রাসী না। বড় গুণ হলো ও চাঁদাবাজ না। আরো বড় গুণ হলো সে টাকার অভাবী না। আপনার পকেটে যাইয়া চাঁদাবাজি করবে না। এই ছেলেটা আমার মেয়ের জামাই না হলো, এরকম ছেলেরা যদি এগিয়ে আসতো, আমরা এদের জন্য কিন্তু কথা বলতাম। আজকে এখানে এসেছি, জানি না নির্বাচন কমিশন থেকে লাল কার্ড পায় না হলুদ কার্ড পায়, কারণ আমাদের এমপিদের তো ভোট করা নিষেধ। আর আপনাদেরকে একটা ভালো ছেলে দেওয়ার জন্য লাল কার্ড না হয় পেলামই,
অসুবিধা কি? যেভাবে আমার বাবা 3বার এমপি সবসময় বলে আসছে যে সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত থাকবে, এটা আমি ইনশোর করে আসবো উইথ জিরো টলারেন্স। আমরা দেখলাম প্রতিবেদনটি দেখলাম। আমি মোফাজ্জল করিম আপনাকেই বলি, যিনি আপনারা জানেন যে হাজী সেলিম সাহেবের যিনি বেআই তিনিও কিন্তু নোয়াখালীর একটি আসনের এমপি এবং তার যিনি বেআইন তিনি উপজেলা চেয়ারম্যান এবং জামাই কমিশনার, সব রাজনৈতিক পরিবারই। তিনি বিগত কমিশনার নির্বাচনের পূর্বে তিনি কিন্তু একটি নির্বাচনী প্রচারণায় তার জামাইয়ের পক্ষে বলেছেন যে আমরা একটি ছেলেকে উপহার দিচ্ছি যে সন্ত্রাসী না, একটা ভালো ছেলে এবং তার অর্থের কোনো অভাব নেই। কিন্তু তিনি বললেন যে যদি নির্বাচন কমিশনের নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু লাল কার্ড পেলেও আমি সেখানে আজকে আপনাদেরকে ভালো ছেলে উপহার দিয়ে যেতে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, জি, এরপরে লাল কার্ড কেন তাকে দেখানো হলো না? নির্বাচন কমিশনের কি জবাব দিবে? কারণ ওখানে আইনে আছে পরিষ্কারভাবে যে কোনো এমপি গিয়ে কারোর জন্য প্রচারণায় নামতে পারবেন না, তার জামাই হোক আর তার ছেলেই হোক বা যেই হোক না কেন। তিনি তাই করেছেন এবং রীতিমতো মাশাল্লাহ দম্ভ ভরে বলেছেন লাল কার্ড করালেও আমি ছেড়ে চলে যাবো না ময়দান, কারণ আমি একটি ভালো ছেলে আপনাদেরকে উপহার দিচ্ছি। তো ভালো ছেলে আপনি উপহার দেন, ভালো কথা, কিন্তু আইন ভঙ্গ করে উপহার দিবেন না, এই পথ আমাদের শিখিয়ে দিবেন না। আপনারা মাননীয় সংসদ সদস্যরা যে পথে চলবেন সেই পথেই কিন্তু আপনাদের ছেলেরা, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মরা, আপনাদের কর্মীরা, আপনাদের আতিপাতি নেতারা, তারাও এই পথে চলবে। দোহাই আপনারা আমাদেরকে ভুল পথে চালনা করবেন না, এটুকু আমার মন্তব্য। ভালো ছেলের কথা বলছিল, কেমন ছেলে, ভালো ছেলের নমুনা আপনি হয়তো দেখছেন? আমি জানি না, হয়তো নির্বাচনের আগে হয়তো ভালোই ছিল, হু নোজ। আমরা তো সেইভাবে অতখানি ব্যক্তিগত চরিত্র কিংবা তার আচার আচরণ এগুলো তো আমরা প্রত্যক্ষ করি নাই সেই অর্থে। তবে আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে যারা এই সমর্থন পায় কিংবা রাজনৈতিকভাবে যারা এলাকায় নিজেদের কে পরিচিত করাতে পারে কিংবা তাদের ওই বাবা কিংবা শ্বশুর কিংবা আত্মীয় স্বজনের কারণে, রাজনৈতিক পরিবারের কারণে যে লিভারেজটা পায় এবং যে সমর্থন সহযোগিতাটা পায়, এটা তো একটা বড় ব্যাপার। সেখানে একটা বিশেষ অবস্থানে তার অবস্থান হয়ে যায়, অবস্থিতি হয়। তো সেই জায়গা থেকে হয়তো ইরফান সেলিম হয়তো ইয়ং ম্যান ভালোই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি, মানুষ ক্ষমতায় গিয়ে ক্ষমতার দাপট দেখায়, সমস্যা হলো সেই জায়গায়, তখন আর নিজের ওজনকে সে নিজে রাখতে পারে না। এইটা হলো সবচেয়ে বড় ভয়াবহতা। মানে তার ক্ষেত্রে কি তাই দেখেছেন আপনার মনে হয়? কি এখন তো তাই হচ্ছে, নাহলে একজন নৌবাহিনীর অফিসারের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে হুজ্জুতি করে তাকে মারধর করবে, তার ওয়াইফকে করেছে, আচার আচরণে যা শোনা যায় যে তার সাথেও খারাপ ব্যবহার করা হয়েছে, এত দম্ভ কেন? আমরা তো জানবো যে যিনি রাজনীতি করবেন, যিনি জনগণের প্রতিনিধি, তিনি তো জনমুখী হবেন, কিন্তু গণমানুষের জন্য কাজ করবেন। তিনি তো ওই ধাক্কা লাগলে ওনার তো নিজের থেকে বেরিয়ে বলার কথা যে সরি আমার গাড়ির সাথে ধাক্কা লেগেছে, ভুল জারি হোক, মাফ করে দিবেন। ব্যাপারটা এরকম হওয়া উচিত, অ্যাপ্রোচটা তো এরকম হওয়া উচিত ছিল, সেটা তো হয়নি, হয়েছে উল্টো, যে তার দম্ভ, সে প্রতাপ দেখিয়েছে, প্রভাব দেখিয়েছে, প্রতিপত্তি দেখিয়েছে, কি ক্ষমতা, নইলে তো এই ঘটনা ঘটার কথা ছিল না। এখন আমাদের সমস্যা ওই জায়গাতেই যে আমরা সাধারণ মানুষ হিসেবে ভালো থাকি, ক্ষমতায় গেলে আর সেই ভালো তো থাকে না কিংবা টেকে না, ওই জায়গাটা নিজের অস্তিত্ব কিংবা চরিত্রকে পাল্টে যায়। কিন্তু আমরা যদি অনেক ক্ষেত্রেই সব জায়গায় সমান না, আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেই দেখি, অনেক রাজনৈতিক নেতা আছেন যাদের খুব সাধারণ দিন যাপন, গাড়ি নেই, বাড়ি নেই, প্রণব মুখার্জির কথাই ধরতে পারি। প্রণব মুখার্জি বলেন, ইভেন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রাইম মিনিস্টার, তার একটা নিজের গাড়ি ছিল না, 5,000 টাকা একটা গাড়ি কিনেছিলেন লোনে, সে লোন শোধ করতে করতে তার ওয়াইফের চাকরির বেতন থেকে সব দিতে হয়েছিল। সুতরাং কাহিনীটা প্রচুর আছে এরকম, এবং একজোড়া স্যান্ডেল পায়ে দিয়ে সাধারণ জামা কাপড় পরে জীবন। এই যে রাজনৈতিক ব্যক্তিত্বদের যে দাম্ভিকতার কথাটা সেটি কেন হচ্ছে? বিশেষ করে আমরা অতি সম্প্রতি অনেক দাম্ভিকতা দেখতে পাচ্ছি, সেটি কেন তৈরি হচ্ছে? খুব সুন্দর প্রশ্ন। এর কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনীতির যে নীতি যেটা আর কি, সেটা উদাও হয়ে গেছে, রয়েছে শুধু রাজনৈতিক নেতা মনে করেন আমি রাজ হয়ে গেছি, রাজা বা রাজ হয়ে গেছি, আর নীতি টিতির আমার কোনো দরকার নেই, ওগুলো সাধারণ লোকের জন্য।
গাড়িতে ধাক্কা মারলে পরে জবাবদিহি করতে হবে, এটা সাধারণ লোকের করবে। আমার গাড়ি একটা টোকা দিয়েছে, তুমি এসে আমাকে জিজ্ঞেস করবা এই টোকা দিলেন কেন বা কেন মারলেন, এটা হতে পারে না। তাহলে কি দেশে কি এদের জন্য একটা আইন আর সাধারণ মানুষের জন্য আরেকটি আইন? সংবিধানে কি তাই লেখা আছে? তাই যদি হয়ে থাকে তাহলে প্লিজ লিখে দেন আইনের বইয়ে, সংবিধানকে পরিবর্তন করে দিন, করে দিয়ে সেটা করুন। সেটা করা হয় না দেখে, এবং এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি অঙ্গুলি নির্দেশ করছি টপ লেভেলের দিকে। একটা রাজনৈতিক দলের যারা পরিচালনায় থাকেন, যাদেরকে কখনো হাইকমান্ড বলা হয়, কখনো বলা হয় অন্য কিছু, যাই হোক, তাদের উচিত দৃষ্টান্ত স্থাপন করা নিজেদের আচার আচরণের মাধ্যমে, এবং এই ধরনের যখন কোনো দাম্ভিকতা কারোর মধ্যে দেখা যায় বা কোনো রকম দুর্নীতির আশ্রয় কেউ নিয়েছে দেখা যায়, কোনো কিছু হয়, তখন তাকে কঠোর হস্তে ইয়ে করা। ইদানিংকালে এটাও সঙ্গে সঙ্গে বলা উচিত, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারি দল যারা, তারা বেশ কঠোর ব্যবস্থা নিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন, অবশ্যই নিচ্ছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তো সমানে বলে আসছেন। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে এটা কতটুকু প্রতিফলিত হয় সবখানে। কারণ টপের দিকে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে দেখুন, যেমন মনে করেন একটা উদাহরণ দেই, ওই যে টেকনাফের প্রদীপ দারোগা নাকি ইন্সপেক্টর, হ্যাঁ, তার ঘটনার পরে কিন্তু বন্দুকযুদ্ধ জিনিসটা গত মাস দেড়েক যাবৎ আমরা আর দেখছি না। তার কারণ প্রদীপের উপরে ওই প্রদীপদের উপরে পুলিশ বাহিনী, হ্যাঁ, প্রদীপদের উপরে আর কি আপনার পুলিশ দপ্তর একেবারে ধরেছে, চেপে ধরেছে এবং কোনো ছাড় দিচ্ছে না। তেমনি অন্যান্যখানে যেটা হচ্ছে, আমরা ইয়াবাও কিন্তু কম পাওয়া যাচ্ছে, পকেটে ঢুকিয়ে দিয়ে রাস্তাঘাটে হাঁটার সময় পুলিশ চেক করার সময় ইয়াবা পকেটে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু কম পাওয়া যাচ্ছে। সিলেটে যে একটা অত্যন্ত নিরীহ নির্দোষ ছেলেকে এই ইয়েতে নিয়ে গিয়ে, ফাঁড়িতে নিয়ে গিয়ে যে সারা রাত পিটিয়ে মেরে ফেললো সেখানে, হ্যাঁ, এবং তারপরে শুধু মেরে ফেললো না, যে মারলো, যার হুকুমে হলো বা ইয়ে, তাকে বেশ নির্বিবাদে তাকে কোথায় যেন সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো সীমান্তের ওপরে হয়তো চলে গেছে। তো যাই হোক, ওটা তো আমরা আশা করব এই ধরনের দৃষ্টান্ত যদি স্থাপন করা হয় রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায় থেকে, বা সরকারি কর্মকর্তাদের যে সংগঠন, সেটা র্যাবই হোক, পুলিশই হোক, সাধারণ প্রশাসন হোক, সেখান থেকে যদি হয়, আস্তে আস্তে সুশাসন আসবে। এগুলো সবই হচ্ছে সুশাসনের অভাব। তো সম্প্রতি কিন্তু এটা দেখা যাচ্ছে যে সরকারি অফিসারও কিন্তু বাদ যাচ্ছেন না, শুধু সরকারি অফিসার না, এই রাজনৈতিক নেতারাও যেমন এটার আওতায় পড়েছেন, সরকারি কর্মকর্তারাও কিন্তু প্রচুর, মানে তাদেরকে ধরা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, মানে কোথাও ছাড় দেওয়া হচ্ছে না বলে মনে হচ্ছে, কিন্তু ঘটনা ঘটছে, কিন্তু আপনি ছাড় দিচ্ছেন না, কিন্তু ঘটছে। কতটা ঘটছে, কতজন ধরা হচ্ছে, সেটা তো সংখ্যার হিসাব করা যেতে পারে। কিন্তু আশা করি, আমি যেমন মনে করি যে ধর্ষণের জন্য যে ফাঁসির আইনটা করা হয়েছে, আশা করি এটারও একটা সুফল পাওয়া যাবে। আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছেন গত বছরের 16 নভেম্বর লালবাগে সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ফুটবল খেলার স্টেজে ব্যানারে স্থানীয় এমপি হাজী সেলিম সাহেবের ছবি ও নাম না থাকায় তার সমর্থকরা স্থানীয় ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিককে মারধর করে খেলা পণ্ড করে দেওয়ার যে ঘটনাটি, সেই ঘটনাটা নিয়ে যুক্ত হবার জন্য আমাদের সাথে হাসিবুর রহমান মানিক তিনি যুক্ত হচ্ছেন। যারা মানিক, আপনি কি আমাদের সাথে আছেন? জি, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। কিন্তু এটা হলো আব্দুল আলিম খেলার মাঠ, জল সবুজে ঢাকা, মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্প, সেই আলোচনায় আসছি। তবে সেই বিষয়ে আমরা একটা রিপোর্ট দেখে নিতে চাই। যমুনা টেলিভিশনের সৌজন্যে আমরা একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই রিপোর্টটা একটু দেখে তারপর আমরা আলোচনায় আসি। ব্যানারের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে রাজধানীর লালবাগে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন সংসদ সদস্য হাজী সেলিম। ব্যানারের নাম নেই তাই নিজ হাতে পেটালেন স্থানীয় কাউন্সিলরকে। অনুষ্ঠানের স্টেজ থেকে মাইক ও সরঞ্জাম ফেলে দেন তার কর্মীরা। লালবাগে ঢাকা দক্ষিণ সিটি আয়োজিত আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই ঘটে এই ঘটনা। কাউন্সিলর 30 মিনিট ধরে লাঞ্ছিত হলেও এটিকে তুচ্ছ ঘটনা বলছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। মনিরুল ইসলামের প্রতিবেদন। ঢাকার আলোচিত সংসদ সদস্য হাজী সেলিম অনুষ্ঠানে এসে যথাযথ মর্যাদা পাননি, এজন্য চড়াও হন স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের ওপর, মারেন এলোপাথারি চড়থাপ্পড়। এ সময় সেলিমের কর্মী সমর্থকরাও গায়ে হাত তোলেন মানিকের। বেশ কিছুক্ষণ ধরে চলে এই মারধর। বিকেলে রাজধানীর লালবাগে আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধনের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠান শুরুর আগে হাজী সেলিম সেখানে এসে দেখেন ডিজিটাল ব্যানারে তার নাম নেই। এতেই ক্ষিপ্ত হন তিনি। তুমুল হট্টগোল শুরু করে তার কর্মী সমর্থকরা। কাউন্সিলরকে মারধরের পর অনুষ্ঠানের স্টেজের সরঞ্জামও ফেলে দিতে দেখা যায়। কাউন্সিলর মানিকের অভিযোগ, সাংসদ হিসেবে উপযুক্ত সম্মান দেওয়ার পরও তাকে মারধর করা হয়েছে।
আমি কিছুই জানি না, আমি ওনাকে কালকে কার্ড দিছি, উনি আসবে সহযোগিতা করছে, হঠাৎ করে এসে 20 বছর ভাঙিয়ে ফেলছে, আমারে মারতে আসছে, সবাই ওর লোকজন আমাকে মারতেছে, আমি বলে নাম দেই নাই। তার নামে এখানে স্টেজে আছে, এটা তো সিটি কর্পোরেশনের প্রজেক্ট, ওইখানে এমপি সাহেব নাম না থাকতে পারে, এটা প্রটোকল অনুযায়ী। তা আমার কি অন্যায়? আমি তো কিছু অন্যায় করি নাই। এখানে এসে আমাকে বারবার কয়েকবার মারতে চাইছে, তার লোক পরে আমি বলছি মারেন মারেন। ঘটনাকে কেন্দ্র করে এমপি ও কাউন্সিলরের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘণ্টাখানেক হট্টগোলের পর সেখানে আসেন দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। মাঠ উদ্বোধনের পর তিনি বলেন, এটা তেমন কিছুই নয়। ছোটোখাটো নেতাকর্মীদের মাঝে একটু সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদের সম্মানিত সংসদ সদস্য আমি আসার আগেই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে এনে সব কিছুকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। মেয়রের পাশে থাকা এমপি হাজি সেলিমকে এ নিয়ে জিজ্ঞেস করলে তিনি কথা বলতে পারেন না বলে ইঙ্গিত দেন। তার পক্ষের নেতাকর্মীদের কাছেও জানতে চাইলেও তাদের থামিয়ে দেন এমপি হাজি সেলিম। যে আমরা রিপোর্টটি দেখলাম এবং সেই রিপোর্টে আমরা দেখলাম যে খেলার মাঠে হাজি সেলিম সাহেবের ছবি না থাকা এবং ব্যানারের নাম না থাকার জন্য সেখানকারই নির্বাচিত কাউন্সিলর হাসিবুর রহমান মানিক সাহেবকে আঘাত করা হয়েছে, খেলা পণ্ড করেছে। মোহাম্মদ জকির সাহেব, যেহেতু আপনার অন্য একটা ব্যস্ততা আছে, সংক্ষেপে আলোচনাটা করে সাইদ খোকন সাহেবের মতে তো এটা ছোটোখাটো ঘটনা, তাহলে আর কিছু মন্তব্য করার কিছু নাই। একজন কাউন্সিলর যিনি জনপ্রতিনিধি সেখানকার, সববার সামনে যদি তাকে এভাবে মারা হয় এবং তারপরে তিনি রীতিমতো কান্না করেছেন আমরা দেখলাম, এরপরে বলা হচ্ছে ছোটোখাটো, তাৎক্ষণিকভাবে ওখানে সাইদ খোকন সাহেবের উচিত ছিল ওই অনুষ্ঠান বর্জন করে অন্তত আর কিছু না করে বলে আমি এইরকম অনুষ্ঠানে থাকবো না, চলে যাওয়া উচিত ছিল। তারপরে উচ্চ পর্যায় থেকে এটার বিচার হওয়া উচিত। এগুলো হয় না দেখেই এইগুলো বাড়তে বাড়তেই অবস্থা আছে। গতদিন কাউন্সিলরকে মেরেছেন বাবা, আর এখন নৌবাহিনীর অফিসারকে মারলেন ছেলে। এই তো অবস্থা দাঁড়িয়েছে। এর থেকে আমরা উত্তরণ চাই, দেশের মানুষ এর থেকে উত্তরণ চায়, এটা চায় না। আমাদের যেরকমভাবে উন্নয়ন হচ্ছে, মাশাআল্লাহ সব দিকে উন্নয়ন হচ্ছে, দেশের মানুষ খেয়ে দেয়েও মাশাআল্লাহ এখনও টিকে আছে করোনার সময়ও। আমরা সেইভাবে আইন শৃঙ্খলার দিকেও, বিচার ব্যবস্থার দিকেও, সব দিকেই আমরা উন্নতি চাই। জি, আপনার মন্তব্য শুনলাম। তবে আমি একটুখানি জনাব মানিক আপনার সাথে একটু যুক্ত হতে চাই যে আসলে সেদিনকার ঘটনাটা কি ঘটেছিল, যদি একটু আপনি আমাদেরকে বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 2015 সালের নির্বাচনে আমি স্বতন্ত্র থেকে আমি নির্বাচন করেছি। এখানে আমাদের আওয়ামী লীগের দুজন প্রার্থী ছিলেন, একজন আমাদের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব, এবং বিএনপিরও ক্যান্ডিডেট ছিলেন। আমি হাইকোর্ট রিট করে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করে আমি নির্বাচিত হই সেই ওয়ার্ড থেকে। তারপর মাননীয় প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পে জল সবুজে ঢাকা 32টি মাঠ এবং পার্কের মধ্যে আমার এই আব্দুল আলিম খেলার মাঠটি উদ্বোধন করার জন্য মাননীয় সাবেক মেয়র আমাদের সাইদ খোকন সাহেব আসেন। সেইখানে আমি নিয়মতান্ত্রিক, আমি সম্মানিত যেহেতু সে এমপি সাহেব, আমি সেই এমপি সাহেবকে আমি দাওয়াত দিয়েছি, কার্ডের নাম দিয়েছি, আমি তার অফিসে গিয়ে দিয়েছি, মাইকিং করেছি, সবই করেছিলাম। এরকম একটি প্রজেক্ট করেছি মানে লালবাগবাসীর জন্য। আমি স্টেজটাই শুধুমাত্র 7 লক্ষ টাকা দিয়ে আমি স্টেজটা করেছি, সবাইকে একটি সমন্বয় করে সুন্দর একটি অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প আমাদের জন্য। তাৎক্ষণিক যখন আমরা প্রোগ্রামটা উদ্বোধন করতে যাব, এর আগে আমাদের মাননীয় সংসদ সদস্য আসেন এবং তার সাথে লোকজন এসে, আমি কিন্তু নাম দেখিয়েছি, আমি বলছি নাম আছে, সব আছে, কিন্তু সে বলছে না, কে জানি বলেছে তার নাম ফলকের নাম নেই, কিন্তু তার ব্যানারে সব জায়গায় ছবি ছিল। তারপর সে আমাকে উত্তেজিত হয়ে তার লোকজন আমার স্টেজ ভেঙে ফেলছে, তারপর আমাকে মারতে আসে বারবার। তারপর এক পর্যায়ে সে আমার গায়ের উপর হাত তুলে। তখন আমার কষ্ট হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জনাব শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা আমাকে বলেছিল ছাত্ররা যে তোমাদের হাতে কলম তুলে দিলাম অস্ত্র নয়, তোমরা এমন ভাবে রাজনীতি করো তৃণমূল পর্যায় থেকে, তোমাকে দেখে যাতে আমাদের নৌকায় ভোট দেয়। আজকে আমি এই কথাটা এই কারণেই বলি, একটু বলতে হবে, স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছি, সে আমাদের আওয়ামী লীগের সংসদ সদস্য, তাকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি কেউর কাছে দায়বদ্ধ নয়, আমি দায়বদ্ধ জনগণের কাছে, আমি দায়বদ্ধ আমাদের নেত্রী, আমাদের আওয়ামী লীগের কাছে। সেটি আমরা স্পষ্ট হলাম, আপনার প্রতি সেখানে অসম্মান করা হয়েছে, আপনাকে আঘাত করা হয়েছে, আপনি সেখানে জনসম্পর্কে আপনার সম্মানহানি করা হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হাজী সেলিম সাহেবের যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গার মধ্যে আপনি যেহেতু ওখানকার স্থানীয় বাসিন্দা, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলোকে? অবশ্যই জানেন, আমার ঘটনার পর পরবর্তীতে আবার 2019 সালে নির্বাচন হলো, আমি তখন কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলাম। এবার আওয়ামী লীগ, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে আমাকে আমার কাজে সন্তুষ্ট দেখে নির্বাচন করেছে, আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছিল। এবার কিন্তু মাননীয় সংসদ সদস্য
আমার বিপক্ষে ক্যান্ডিডেট দিয়েছে, সেও কিন্তু ফেল করেছে। আমি 1600 ভোট বেশি নির্বাচিত হয়েছে। সেই বিষয়ে ঠিক আছে, আপনি ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের কাছে আপনি পপুলার। আমি বলছি যে হাজী সেলিম সাহেব এবং তার পুত্রর যে ঘটনাবলী নিয়ে এখন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই রকম কোনো কিছু আপনার এলাকায় আপনি কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এলাকার মানুষের মধ্যে অভিযোগ তাদের বাড়ি দখল করা হয়েছে, ঘর দখল করা হয়েছে, জমি দখল করা হয়েছে, বদ্রীদের স্কুল দখল করা হয়েছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা অ্যাকচুয়ালি দুঃখজনক ঘটনা। আমাদের, আপনি জানেন, আমরা রাজনীতি প্রেক্ষাপটে সাধারণ জনগণ আমাকে জনপ্রতিনিধি করেছে, তারা আমার কাছে ভয় পাওয়ার কথা না। তারা আমার কাছে আসবে, তাদের সরজমিনে কাজগুলো করে দিব। সেখানে ভয় থাকবে কেন, টর্চার সেল থাকবে কেন? কারণ জনপ্রতিনিধির কাছে আমার যদি দায়বদ্ধতা না থাকে, তাহলে আমি ক্ষমতার অপব্যবহার করবো কেন? তা এখন জনগণ যেহেতু সবকিছু মিলিয়ে আমরা মিডিয়া বিভিন্নভাবে দেখতে পেরেছি, এবং আইনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যে দখলদারিত্বের কথা, আপনি স্পেসিফিকলি আইনের প্রতি শ্রদ্ধাশীল সবাই আমরা, এই যে দখলদারিতে যে কথাটা হচ্ছে সেই জায়গাগুলোতে আপনি কিভাবে দেখছেন? 100টি বাড়ি দখল করার কথা বলা হয়েছে, বদ্রীদের স্কুল দখল করার কথা বলা হয়েছে, পেট্রোল পাম্প করা হচ্ছে, এই যে বুড়িগঙ্গা দখল করা হয়েছে, সেই জায়গাগুলোকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এই যে যেহেতু দখলদারিত্ব করা যেতে আমাদের জন্য অন্যায়, একজন সংসদ সদস্যের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে, সেখানে দখলের শিকার কিছু কিন্তু নেই। সে যদি দখল করে অত্যন্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই আইনের প্রতি যেটা সেটা করবে, এবং আইনও আইনের গতিতে চলবে। এতে যদি আমিও যদি কোনো অন্যায় করি, কেউ জায়গা দখল করি, আমার বিচার করা হোক। আমার কথা হলো এইটা মানুষের কাছে, আপনার টিভি, পত্র পত্রিকায়, মিডিয়া ইতিমধ্যে আপনি কি মনে করেন সেখানে যে অভিযোগগুলি উঠেছে, অভিযোগগুলি সঠিক কিনা? যে দখলের কথা বলা হচ্ছে, টর্চার সেলের কথা বলা হচ্ছে, ওনার যে আইসি জীবনের কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলো সঠিক কিনা? আপনি যেহেতু সেখানেই থাকেন, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই টর্চার সেল আমরা শুনতে পেরেছি, এটা সঠিক, এটা ঠিক, কিন্তু এটা ঠিক নয় সাধারণ জনগণের কাছে। আমরা ভয় পেয়ে রাজনীতি করি না। আমি কিন্তু আমার নীতিগত সিদ্ধান্ত অটল, আমি কাউকে ভয় পাই না। যখন মাননীয় নেত্রী তাকে নৌকা নমিশন দিয়েছে, আমি তার পক্ষে থেকেছি, কিন্তু আমি কোনো ব্যক্তির পক্ষে কাটিনি। এখন কি তার পক্ষে আছেন আপনি? এখন কি তার পক্ষে আছেন আপনি? না, আমি তার পক্ষে নেই। আমি আইনের পক্ষে, আমি শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে আছি। আমি সাধারণ জনগণের পক্ষে আছি। যদি সাধারণ জনগণকে কোনোভাবে ঠকায়, তার বিচার করা হোক, এটা আমি হোক আর সে যেই হোক, আমি সেইভাবে কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তি হাজী সেলিম সাহেবের পক্ষে নয়, আমি হলাম ব্যক্তি পক্ষে নয়, আমি আওয়ামী লীগের একজন, এই সরকারের পক্ষের লোক, আমি সরকারের পক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে। তিনিও তো আওয়ামী লীগের লোক, তিনিও তো আওয়ামী লীগের লোক, তিনি তো আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। যদি আপনার বংশগত যে হলো ছাত্র রাজনীতি যদি কেউ আসে, অনেক ক্ষেত্রে তার কখনো ভিত শক্ত যদি থাকে, সে অন্যায় কাজ করতে পারে না। আমরা মনে করি তরুণ প্রজন্ম, এবার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যারা আওয়ামী লীগের, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। জনাব হাসিবুর রহমান মানিক, একটু অপেক্ষা থাকি, আমরা আপনার সাথে আলোচনা করবো একটুখানি। আমি প্রফেসর গোলাম রহমান শুনছিলাম, এবং তাকে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে। একই সাথে আমরা যে কথাগুলি বলছিলাম পূর্ণাঙ্গভাবে, যে এই যে দখলের রাজনীতি, বুড়িগঙ্গা দখল, পেট্রোল পাম্প নিয়ে সিএনজি দখল, তার ছেলে টর্চার সেল, তাদের যে বিলাসবহুল জীবনযাপন, এবং একদম শূন্যর কোঠা থেকে আজকে এই পর্যন্ত উঠে আসা, আপনার মূল্যায়নটা কি? রাজনীতি থেকে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে চলে যাচ্ছে কি? আমাদের দেশে এখন রাজনীতি সেইভাবেই চলছে মানে এরকম যে আদর্শিক রাজনীতির লোকজন আমরা খুব বেশি দেখি না। যারা আদর্শের জন্য রাজনীতি করে একটা উদাহরণ সৃষ্টি করছে আছে, একেবারে নেই তা নয়, কিন্তু সংখ্যায় কমে গেছে। আপনি দেখেন যখন শতকরা প্রায় 70-75% হচ্ছে জাতীয় সংসদের সদস্য হচ্ছেন ব্যবসায়ী। আগে তো এই ট্রেন্ডটা ছিল না। আগে তো যারা রাজনীতি করতেন, কেউ হয়তো শিক্ষকতা করতেন কিংবা ওকালতি করতেন, তারা রাজনীতিতে আসতেন কিংবা সংসদ সদস্য হতেন। কিন্তু এখন তো রাজনীতিটা করা হচ্ছে যে এটি একটা পন্থা, যে পন্থায় মানে আশ্রয় করে তিনি একটা তার নিজের ভাগ্য খুলে ফেলবেন, কিংবা কোনো কিছু হাসিল করবেন, কিংবা ভোগ দখল করবেন, ভোগ লালসায় লিপ্ত হবেন। এই প্রবণতাটা দেখা যাচ্ছে। কিন্তু এটা তো একজন রাজনীতিবিদের হওয়ার কথা না, একজন সাংসদের হওয়ার কথা না। সেক্ষেত্রে আপনি তো একেবারেই স্বাধীনতার পূর্ববর্তী থেকে এই পর্যন্ত রাজনীতি দেখে আসছেন। এই যে হাজী সেলিম সাহেবের যে উত্থান, তার ছেলেদের যে ঘটনাগুলো বললেন, এটির জন্য কি আমরা সুশাসন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, আপনি বলেন ব্যবসায়ীরা ঢুকে যাওয়া, মানে আপনি কি দেখছেন যে নাকি বিচারহীনতার সংস্কৃতি? রাজনীতিটাই কলুষিত হয়ে যাচ্ছে। মানে ইন টোটালিটি যদি আপনি হলিস্টিক অ্যাপ্রোচে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে রাজনীতি ছিল, আমরা আগে জানতাম যে রাজনীতি মানে হচ্ছে
দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা। এখন যারা রাজনীতি করতে আসছেন তারা একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, সেই উদ্দেশ্যটা কখনোই দেশের জন্য কিংবা জনগণের না, শুধু তারা নিজেদের আধিপত্য বিস্তার করা এবং নিজেদের আয় রোজগার বাড়ানো। এখন মূল মানে জিনিসটা যে দার্শনিক যে ভিত্তিটা সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন সেইখানে আপনি যদি কিছু ভালো লোকজন নাই তা না, কিছু ভালো লোকজন অবশ্যই রাজনীতি করেন, কিন্তু আবার এটাও ঠিক যখন আমরা দেখি যে যখন নমিনেশন দেওয়া হয় যে কোনো নির্বাচনের সময়, তখন দেখা যায় যে যত পয়সা খরচ করতে পারে, টাকা ঢালতে পারে, সেই হয়তো নমিনেশন পেয়ে যায়। এই প্রবণতাটাও একটা রাজনৈতিক দলের জন্য শুভ লক্ষণ না। এবং একটা রাজনৈতিক দলের কিন্তু পাবলিক অডিট বলে যে কথা সেটা কিন্তু নেই, অর্থাৎ তাদের কোত্থেকে ফান্ড আসছে, কত টাকা খরচ হচ্ছে, কীভাবে হচ্ছে, যদি নির্বাচন কমিশন তাদের অনেক হিসাবপত্র দিতে হয়, কিন্তু প্রকৃত অর্থে যে হিসাবপত্র সেটা কিন্তু আমরা জানি না যে কারা চাঁদা দিচ্ছে কিংবা কারা মানে কীভাবে পার্টিসিপেট করছে। সুতরাং এই জিনিসগুলো এই পাবলিক অডিটটা আরও স্ট্রং হওয়া উচিত। একই সাথে যদি আপনি যদি গণতন্ত্রের কথা বলেন যে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে, এবং গণতান্ত্রিক চর্চায় যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে নিয়ামক কিংবা একেবারে ইম্পর্টেন্ট, সেখানে কি রাজনৈতিক দল, একটা নির্বাচন কমিশন, একটা ভোটের পদ্ধতি, ভোটার লিস্ট, ভোটার সবারই তো দায়িত্ব আছে। কিন্তু সেই জায়গাগুলিতে দেখেন অন্যান্য অনেকগুলি জায়গা কিন্তু পোক্ত করা হচ্ছে কিংবা জবাবদিহিতামূলক করা হচ্ছে কিংবা ট্রান্সপারেন্ট করা হচ্ছে। যেমন আমরা ভোটার তালিকা করার সময় আমরা এনআইডি পেয়েছি, এটা একটা বিরাট একটা কাজ হয়েছে বাংলাদেশের মানে জাতীয়ভাবে। কিন্তু ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো কিন্তু সেইভাবে রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা কিংবা গণতন্ত্রের চর্চায় তাদের যে অবদান থাকবে কিংবা পাবলিক অডিট, আমরা একটু মানিক ভাই আপনার কাছে একটুখানি আসি, সংক্ষেপে যদি আপনি উত্তর দেন। সেটি হচ্ছে যে এই মুহূর্তে হাজী সেলিম সাহেবকে কেন্দ্র করে এলাকার জনগণের ভাবনা কি, জনগণ কি তাকে কিভাবে নিচ্ছেন, তার এইসব ঘটনা, তার এই সয় সম্পদ, তার টর্চার সেল যেটি আপনি বলছিলেন, কিভাবে নিচ্ছেন বা আপনি বা কি মনে করছেন? অবশ্যই আপনি জানেন একটি দুঃখজনক ঘটনা, এত ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো চিন্তাও করিনি একজন এমপি সাহেবের কাছে এগুলো আমরা দেখতে পাবো। এখন বিভিন্ন আলোকের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি জানতামও না তার বাসায় এত টর্চার সেল আছে, সে এত জায়গা সম্পত্তি দখল করে মানুষের, এগুলো তো ওইভাবে আমাদের এত কাছে যাওয়া হয়নি। কিন্তু আজকে সাধারণ জনগণ কিন্তু অত্যন্ত মানে ক্ষুব্ধ বিভিন্ন কারণে। একজন জনপ্রতিনিধির কাছে এইরকম শিক্ষার কিন্তু অর্থ হয় না। এটা যেহেতু একটি নর্মাল ভাবে যেহেতু টর্চার সেল, জমি দখল, বিভিন্ন জিনিস কিন্তু মানুষের অলরেডি চোখের মুখে চলে আসছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে। এটা আমাদের রাজনীতির জন্য একটা ক্ষতিকারক। আমি মনে করি এই রাজনীতিতে আমাদেরকে স্বচ্ছতার জন্য সুন্দর তদন্ত করে এইগুলো বের করে নিয়ে আসুক, এবং তার যে অন্যায় করেছে বা তার শাস্তি আমরা সব চাই, সে যেই দলেরই হোক। একজন ব্যক্তির জন্য আমাদের একটি দলের এত ক্ষতি হতে পারে না। এবং সাধারণ জনগণ কিন্তু অত্যন্ত এখন বিভিন্ন জায়গায় যে দখল, বিভিন্ন জায়গার কথা উঠছে আমরা দেখতেছি টিভি মিডিয়ায়, কিন্তু এইরকম যে ছিল এটা কিন্তু কখনো ভাবতেও পারিনি। কিন্তু এখন একটু ভাবার ব্যাপার এলাকাবাসীর জন্য, কারণ আমরাও চাই না একটু কারণে আজকে এলাকায় কিন্তু অনেকেই মানে আমাদের সংসদ সদস্য পর এতবার সেই রকম মানে রাজত্ব করে আসছে, এটা কিন্তু আমার বোধগম্য ছিল না বাস্তবতা যেটা। কারণ আমার সে বাপের সমতুল্য, তার কাছে আমার শিকার ব্যাপার, সে ক্ষুদ্র একটা জিনিসের জন্য কিন্তু আমার উপর মানে বিভিন্ন চড়া হয়ে মারছে, এটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক। তখন কিন্তু তার উপর থেকে তাকে সম্মান করি, কিন্তু তার পাশে কিন্তু আমি কখনো যাইনি, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি অন্যায় করিনি। সেই প্রসঙ্গে নিশ্চয় আছে আমাদের প্রফেসর গোলাম রহমান একটুখানি যুক্ত করতে চাচ্ছিলেন, আপনি কিছু একটা বলতে চাচ্ছি যে হাজী সেলিম সাহেবের যে প্রতিষ্ঠান সেগুলোর হাজার হাজার লোক কাজ করে, কয়েক মদিনা গ্রুপে ৩,৫০০ লোক কাজ করে, এই সমস্ত কথাবার্তা চালু আছে এবং তারা প্রেস কনফারেন্স করেছেন। তো এটাও কিন্তু পাশাপাশি আবার একটা পেশায় আছে যে উনি মানুষের বিপদের সময় দাঁড়ান, এই সমস্ত কথাও আছে। এগুলো সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু এগুলো আছে। সুতরাং এটা দুটোই হতো সত্যি। কিন্তু আবার একটা কথা ঠিক যে যারা এই রাজনীতি করতে গিয়ে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করার জন্য মানে নিজেদেরকে জনগণের জনমুখী নেতা হিসেবে প্রমাণ করতে গিয়ে তাদেরকে হয়তো কিছু ভালো কাজ করতে হয়, সেটা হয়তো উনি করেছেন কিংবা ওনারা করেছেন। কিন্তু পাশাপাশি ওই যে ক্ষমতার দম্ভ দেখানোর জন্য নিজেদেরকে ওজন
মানে রাজার রাজা মনে করা জি আমরা জনগণের কিছু শেষের দিকে যারা মানে একেবারে শেষের দিকে যদি 30 সেকেন্ড একটু মন্তব্য করেন, সেটি হচ্ছে কি যে সেখানকার সাধারণ মানুষের মধ্যে যেটি বারবার প্রশ্ন করছিলাম যে যদিও এই প্রশ্নটি একটা জনগণের ভোটের নির্বাচিত একটা বিষয় থাকে, সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে কি ধরনের গুঞ্জন এখন তৈরি হয়েছে, কি ধরনের ভাবনা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, যারা ক্ষতিগ্রস্ত, যাদের জমি জমা দখল হয়েছে, তারা কি তাদের প্রকাশ্যে বলতে পারছে বা বলছে কিনা? এখন আপনি বুঝেন সে বর্তমান নাও সংসদ সদস্য, এখন তার বিপক্ষে অনেকে কথা বলতে পারছে, মানে আড়াল থেকে, এখন ওপেন আসতে পারতেছে না, আবার অনেকে ওপেন বলছে। এটা কিন্তু অনেক কষ্টকর একটা ঘটনা। আজকে আমিও যে কথা বলছি, আমারও যে বিপদ হবে না তা হতে পারে না। আমিও মনে করেন ভাবে আছি, আমার যদি ভয় পাই আল্লাহকে, এছাড়া আমি কাউকে ভয় পাই না, আমি ন্যায়ের পথে আছি, সেটা বাস্তবতা। আমরা চাই এটা সঠিক তদন্ত হোক, সে অন্যায় করে তারও কাঠ গড়াতে হবে, আমিও যদি অন্যায় করি আমার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মানুষ এখন সত্যের পথে। আজকে ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার প্রতি সজীবতার জয়। আপনার সাথে কি এই ঘটনার পরে কি আপনার সাথে কি হাজী সেলিম সাহেবের সাথে কোনো কথা বা কোনো দেখা কি হয়েছে আপনার সাথে? না, এই ঘটনার পরে আমার এই নির্বাচনে উনি আমার প্রতিদ্বন্দ্বী দিয়েছিলেন, ওনার ছেলে কিন্তু আমার বিপক্ষে কেটেছে ইলেকশনে, কিন্তু আমার আর পর একবার নির্বাচিত হওয়ার পর আমি তার কাছে কখনো যাইনি। আমি খালি যখন তার সংসদ সদস্য নেত্রী নৌকায় প্রতীক দিয়েছে তখন আমার এলাকায় আমি তার পক্ষে কাজ করেছি, কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর আমি তার বাসায় একদিনের জন্য এক মুহূর্তের মধ্যে যাইনি, কারণ আমার সততা স্বচ্ছতা সবচেয়ে বড় জিনিস। আর হলো সবসময় একটা কথা বলে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আজকে যদি আপনি অনেস্ট না থাকেন, আপনি জোর গলায় কথা বলতে পারবেন না। আপনি যখন চাঁদাবাজ সন্ত্রাস হয়ে যাবেন, আপনার কণ্ঠ বন্ধ হয়ে যাবে। সবকিছু মিলেই মানুষেরও শেখার দরকার, মানুষের অন্যায়ের প্রতিবাদ করা দরকার, তাহলেই কিন্তু এইরকম কাজ আর বাংলাদেশে কোথাও হবে না। সে যদি আমার জনপ্রতি যেই হোক, সবাইকেই কিন্তু একজনের জন্য আজকে আপনি বলছিলেন যে চাঁদাবাজ বা সন্ত্রাসী যদি হয় তাহলে কণ্ঠ বন্ধ হয়ে যাবে, এটা দিয়ে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন জনাব মানিক? না, আমি বলছি যদি আমি অন্যায় করি তাহলে আমার বিচার হবে, কিন্তু মানুষ পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ পাকই করে দেয়। কখনো কাউকে যদি অন্যায় ভাবে আমি ক্ষতিগ্রস্ত করি, অন্যায়ের বিচার আল্লাহ আমাকে করবে। আর আইন তো আছে, আইনকে প্রাধান্য দিয়ে আপনি কি মনে করছেন আল্লাহর বিচার কি শুরু হয়েছে? অবশ্যই আপনার সব দিক থেকেই ন্যায় বিচার হচ্ছে, এবং আমি তো অন্যায় করিনি, আমি অন্যায়কারী না, আমার উপর কিন্তু অন্যায় ভাবেই। আপনি কিভাবে ভাবছেন যে আল্লাহর বিচার শুরু হয়েছে হাজী সেলিম বা তার পরিবারের প্রতি, সেটা কেন ভাবছেন আপনি? শুনেন, ব্যাপার হলো কি, সবকিছুই অতিরিক্ত মাত্রা কোনো কিছুই ভালো নয়। আজকে জনগণ, আজকে তার ছেলে ইরফান সেলিম সাহেব আমাদের কাউন্সিলর, আজকে একজন কাউন্সিলরের জন্য আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা কখনো কোনো যত বড় অফিসার হোক, একজন নিশ্চলার সাথে এরকম খারাপ ব্যবহার করিনি, ক্ষমতা দেখাইনি। তাহলে আমার কেন ক্ষমতা থাকবে? ক্ষমতা তো উপর আল্লাহ দিয়েছে, রাজা বাদশাহ না, ফকির আল্লাহ বানায়। তো অতএব আমি যদি চিন্তা ভাবনা করে চলি, যদি বুঝে শুনে চলি, তাহলে আমার এক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়তে হবে না। ধন্যবাদ জনাব হাসিবুর রহমান মানিক স্যার। শেষ করতে চাই একেবারে শেষ মূল্যায়নটুকু, এই যে দুর্বৃত্তায়ন থেকে আমাদের মুক্তির কি উপায়? আমার মনে হয় রাজনীতি যে জনকল্যাণার্থে, জনগণের জন্য এই দীক্ষাটা থাকা দরকার, এবং এটা নিশ্চয়ই আমরা সামাজিকভাবে নানানভাবে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হচ্ছে, সাথে সাথে আমাদের চারিত্রিক উন্নয়নটা বড় প্রয়োজন। একটা গুণগত পরিবর্তন করতে হবে, মানুষের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। সেখানে এই রাজনৈতিক নেতাদের উদাহরণ সৃষ্টি করতে হবে, তাদের যে নিঃস্বার্থভাবে তারা কাজ করবেন, দেশের জন্য দেশের জন্য কাজ করবেন, এটা তাদের প্রমাণ করতে হবে। এবং আমরা কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ওই জিরো টলারেন্স দেখাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে। তার দলের লোকজনকেও তিনি ক্ষমা করছেন না, তিনি কিন্তু কোথাও ক্ষমা করছেন না, কাউকে তিনি ছাড় দিচ্ছেন না, সেটা সরকারি কর্মকর্তা হোক, দলের নেতা হোক, যেই হোক। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা সমুন্নত রাখতে পারি এবং সেই উপর থেকে নিচের দিকে প্রবাহিত হতে হবে, এবং এই যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম উপর থেকে যখন নিচের দিকে যাবে, সর্বত্রই সেই ভালো জিনিসটা ছড়িয়ে পড়বে এবং এটা প্রবাহিত হবে, তখন জনগণ এটার উপকার এবং বেনিফিশিয়ারি হিসেবে তারা এটা ভোগ করবে। ধন্যবাদ। আমরা আশা করব যেটা যেন বজায় থাকে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রহমান। আমি বোধহয় হাসিবুর রহমান ভাই একটু কিছু বলতে চাচ্ছেন, তবে আমি একটা কথা দিয়ে একেবারে 10 সেকেন্ডে আপনি শেষ করবেন। সেটি হচ্ছে যে তার আইনজীবী বলছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, মানে আপনাদের মতো লোকদের তিনি ভালো কাজ করছেন, আপনারা বাধা তৈরি করছেন, সেরকম প্রতিহিংসার শিকার। প্রতিহিংসার শিকার অনেক কিছু আমরা ব্যক্তিকে পছন্দ করি না, পার্টিকে পছন্দ করি, নেত্রীকে পছন্দ করি, এর জন্য আমি প্রতিহিংসার শিকার। কিন্তু যে প্রতিহিংসার শিকার তার থেকে বড় রাজনীতিবিদ তো লালবাগে কেউ নেই। অনেকে আছে ফেয়ার রাজনীতিবিদ, কিন্তু সেটা এখন সংসদ সদস্য,
তাহলে সে কার প্রতিহিংসার শিকার হবে? এখন আমাদের কথা হলো আইনের মানে যারা ভালো চায় না বলছে তার আইনজীবী তাদের প্রতিহিংসার শিকার। হ্যাঁ, তাদের প্রতিহিংসার শিকার। কিন্তু আমি যদি সবকিছু তো কিন্তু আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা যে আমাদের নেত্রী পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপগুলো সঠিক এবং সুন্দর করে আগেবার যাতে আমাদের মতো যারা নিরীহ ছাত্র রাজনীতি করে আসছে ফেয়ার পলিটিক্স করে তাদের জায়গা করে দেখ, যাতে জনসেবা করতে পারি মানুষ। তাহলে কি আপনি কি হাজী সেলিম সাহেবের এখান থেকে অপসারণ চাচ্ছেন কিনা? আপনি যে বললেন আপনাদের জায়গা করে দিতে, জায়গা ভবিষ্যতে তো সবাই আমাদের রাজনীতির একটা চিন্তাধারা আছে। আমি সঠিকভাবে যদি না চলি, সৎ পথে যদি না করি, জনগণ তো আমাকে চাবে না। এর জন্যই যদি ফেয়ার করে ফ্রি করে দেওয়া হয়, তাদের এখানে বিভিন্ন তদন্ত করে কে ভালো কে খারাপ তাকেই যদি নমিনেশন দেওয়া হয়, তাহলে তো স্বচ্ছতা চলে আসবে। সবকিছু চিনে জনগণ কাকে চায়। জি জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল করি, এবং আমার সমতুল্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব, সে পরপর কয়েকবার এমপি, সেই ভুল করতে পারে না। যদি তার ভুলের আজকে সবগুলোই কিন্তু মানুষের নগদ দর্পণে চলে আসে। আইন মাফিক সবকিছু চলা উচিত। এবং জনাব হাসিবুর রহমান মানিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শকে গড়ে তোলা উচিত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার ক্ষোভের কথা বলেছেন এবং একই সাথে প্রফেসর গোলাম রহমান, আপনি একটা সুষ্ঠু সুন্দর রাজনীতি, স্বচ্ছ রাজনীতির কথা বলেই কিন্তু আমাদের রাজনীতিবিদদেরকে তাদের বিবেকের বাতিঘর জাগ্রত হোক সে প্রত্যাশা করে আপনি আপনার মন্তব্য শেষ করেছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এসএমসি ওরসালান এন্ড মুক্তমত। আপনারা আগামীকালও আবার 10:50 একই সময় আমাদের অনুষ্ঠান দেখবেন। সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা যতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।